গল্প কৃষ্ণচূড়া, লেখিকা কণিকা ইসলাম। ওইটা কি ডিভোর্স পেপার ছিল? না মানে, আপনি কি আমাকে? আদ্র ঠাস করে কাবারটা লাগিয়ে বলে, হ্যাঁ সেটাই, তোমাকে ডিভোর্স দিয়ে নতুন আরেকটা বউ বিয়ে করে নিয়ে আসবো, তারপর সুখী সংসার করব। স্টুপিড বলেই রুম থেকে চলে যায়। এই পর্যন্ত কান্না করতে করতে 2 বক্স টিস্যু শেষ করেছে। শিশির 3 নাম্বারটা হাতে নিয়ে বসে আছে আর চোখে পানি মুছছে। তার শাশুড়ি মা, চাচি শাশুড়ি, ননদ, দেবর সবাই তাকে থামাতে বৃথা চেষ্টা করছে। আদ্রের মা বলে, কি হয়েছে মা, এভাবে কাঁদছো কেন? শিশির চোখ মুছে নাক টেনে টেনে বলে, উনি বলেছেন সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমাকে ডিভোর্স পেপারে সাইনও করিয়েছে। তখনই বই হাতে রুমে প্রবেশ করে আদ্র। সবাইকে দেখে অবাক হয়, তার থেকে বেশি অবাক হয় শিশিরকে এইভাবে কাঁদতে দেখে। আদ্র ওর চাচাতো ভাই নীলকে বলে, কি হয়েছে? আদ্রের চাচি বলে, তুই শিশিরকে কি বলেছিস, তুই নাকি ওকে ডিভোর্স দিবি? কোথায় নাকি সই করিয়েছিস? এইসবের মানে কি আদ্র? আদ্র কিছু সময় শিশিরের দিকে তাকিয়ে থেকে বইগুলো রাখে টেবিলে আর হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, এই জন্যই বলেছিলাম আমি কোনো পিচ্চির মেয়েকে বিয়ে করব না। শিশির এইটা শুনে আরো ভ্যাভা করে কেঁদে দেয়। আদ্রের মা শিশিরকে জড়িয়ে ধরে আদ্রকে ধমক দিয়ে বলে, আহো আদ্র, হচ্ছেটা কি? আদ্র বিরক্ত হয়ে বলে, সেটাই তো, হয়েছেটা কি? এভাবে কান্না করার কি আছে? শিশির এবার হালকা রেগে বলে, কান্না করার কি আছে মানে? আপনি আমাকে ডিভোর্স দিবেন। আদ্র বলে, তোমরা মেয়েরা এত মাথা মোটা হও কেন? আর আমাকে কম বেশি সবাই চিনি, তাই আমি চাই না শিশির নিজের পড়ালেখার 12টা বাজার, কার আমার সম্মানেরও। আর এইটা ভর্তি ফর্ম ছিল, এখন আশা করি উত্তর পেয়েছো সবাই। আমি এখন ফ্রেশ হয়ে এসে ঘুমাবো। কারো যদি আরো কান্না করার ইচ্ছে হয় তাহলে ড্রয়িং রুমে গিয়ে করতে পারে। এই কথা বলেই চলে যায় ওয়াশরুমে। এর মানে এইটা ভর্তি ফর্ম ছিল। এখন তো শিশিরের আরো কান্না আসছে। এই পড়ালেখা জ্বালা থেকে বাচ্চাই বিয়ে করেছিল আর এখন এই প্যারায় তাকে সহ্য করতে হবে। তাহলে লাভটা হলো কোথায়? এই তো কিছু ঘন্টা খানিক আগের কথা। হঠাৎ করে আমার আদ্র মানে আমার স্বামী, হাজবেন্ড পাতিরা রুমে আসে। বিয়েটা হয়েছে বেশি দিন না, সপ্তাহ খানিক হবে। তখন আমি শাওয়ার নিয়ে এসে চুল মুছছিলাম। হাতে ছিল তার একটা কাগজ আর একটা কলম। আমাকে এসেই বলে, এখানে একটা সাইন কর। আমি টয়লেটের সাইডে রেখে বলি, এটা কি? আদ্র শুধু বলে, চুপচাপ যা বলি কর, সাইন কর। আমিও হাত থেকে কলমটা নিয়ে সাইনটা করে দিই। আদ্র কাগজটা দেখে রুম থেকে চলে যায়। কি হচ্ছে? মানুষরা বড়ই অদ্ভুত, কখন কি বলে বা করে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে, তার নামটা ছাড়া আর কিছু জানি না। বিয়ের পরের দিন থেকে লেবার কাজ নিয়ে ব্যস্ত। কথা হয়নি বললেই চলে। বিয়েটা হয়েছে আমাদের পারিবারিক হিসাবে। আদ্রের মা আর তার চাচি গিয়েছিল। আমাকে পছন্দ হওয়াতে তারপর শপিবার গিয়ে উঠিয়ে নিয়ে আসে। আদ্র একজন ইঞ্জিনিয়ার, তার সাথে আমার বয়সের তফাৎটাও ভালোই, তার 27 আর আমার 17, প্রায় 10 বছরের বড় আমার উনি। কিন্তু তখন ভেবেছিলাম সে সাইনটা আমায় কিসে করালো। টিভি সিরিয়ালে অনেক দেখেছি, বাড়ির সবার চাপে পড়ে ছেলে বিয়ে করে কিন্তু পরে ডিভোর্স দিয়ে দেয়। কি হচ্ছে এইসব? আমাকে ডিভোর্স দিবে না তে আম্মু? তখনই সে আবার আসে রুমে। আমি এবার তাকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি, ওইটা কি ডিভোর্স পেপার ছিল? না মানে? আদ্র ঠাস করে আলমারিটা লাগিয়ে বলে, হ্যাঁ সেটাই, তোমাকে ডিভোর্স দিয়ে নতুন আরেকটা বউ বিয়ে করে নিয়ে আসবো। স্টুপিড বলেই রুম থেকে চলে যায়। আদ্রের আম্মু সবাই আমাকে বুঝিয়ে চলে যান। সন্ধ্যাবেলা জমিয়ে আড্ডা দিয়ে রুমে আসলাম। ননদটা আমার অনেক ভালো, সমবয়সী হওয়াতে সম্পর্কটা বান্ধবীদের মতো। কিন্তু এমাকে দেখছি এইসব। আদ্র রুমে ঢুকতে বলে, সন্ধ্যা কখন হয়েছে? পড়তে বসবে কি? আমি কি বলবো বুঝতে পারছিলাম না কি বলবো। আমাকে চুপ থাকতে দেখে বলে, চুপচাপ টেবিলে আসো। কি আর করার, বাধ্য হয়ে গেলাম।
টেবিলে বসার সাথে সাথে সে বলে, তোমার 8 থেকে 10 অব্দি রেজাল্ট কি ছিল? এ রে, 8 তো ভালোই গ্রেড ছিল, কিন্তু 10 তো বি মাইনাস। আদ্র আমার চোখের সামনে তুলি বাজিয়ে বলে, কি হলো? আমি তাকে রেজাল্টের কথা বলতে এসে বই বন্ধ করে আমার মুখের দিকে তাকিয়ে বলে, তা স্কুলে যেতে কেন? এই মুখ দেখাতে 8 রেজাল্ট তো মানা যায়? রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি বললো এখন? সত্যি কথা বলতে গণিতে ছিলাম ডাব্বা, 8 পর সব ফ্রেন্ডরা সায়েন্স নিয়েছিল, সেই চক্কর পরে আমি নিয়েছিলাম, আর সেই চক্করেই রেজাল্টের এই অবস্থা। তাই ভয় ভয় বলেই দিলাম। আদ্রের ফেস দেখে ঠিক বুঝলাম না তার মাথায় চলছেটা কি। যা খুশি চলুক। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। ঘুম আসছে, হাই আসছে খুব। হঠাৎ করে আদ্র উঠে রুম থেকে চলে যায়। আমি কি করব? আমাকে কার্যত দিয়ে যাবে? আচ্ছা, আমি কি কথা কম বলে নাকি কথা বলতে পারে না, নাকি উচ্চারণ করতে সমস্যা হয়? এমন অদ্ভুত বর আল্লাহ তুমি সবাইকে দাও। আমি একা কেন এই জ্বালা সহ্য করব? একটু পরে সে আবার হাজির, হাতে কি এটা দেখে তো মনে হচ্ছে দুধ জাতীয় কিছু। গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, ফিনিশ কর আর ঘুমোতে যাও। আমি অসহায় ভাব নিয়ে বলি, আমি খাই না এগুলো। আদ্র আমার হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, এটা শেষ না করলে ঘুমোতে হবে না। আমি বলি, ঠিক আছে, আমি খাবো না। আদ্র আমাকে কিছু পড়া দাগিয়ে দেয় আর বলে, এভাবে বসে থাকার মানে হয় না, আন্ডারলাইন করা আছে সেগুলো পড়, আমি ধরবো। আমারও তাই ভালো মনে হয় এভাবে বসে থাকার চেয়ে ভালো পড়ি। আদ্র নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলে, পড়া কি আমার মুখে? ব্যাটা বজ্জাত একটু সুন্দর করে কথা বলতে পারে না। হিটলারের নানা নানা। রাত 2টা বাজে, ঘুমে চোখ খুলে রাখা মুশকিল। আদ্র আমার পড়া নিচ্ছে আর আমিও ঘুম ঘুম চোখে পড়া দিচ্ছি। পড়া নেওয়া শেষ হতেই আমি বলি, এখন ঘুমোতে যাই? আদ্র বলে, আগে গ্লাসে রাখা দুধটা ফিনিশ কর। আমি তো খাবো না, দাঁড়াও, ট্রিক কাজে লাগাবো। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটা তো ঠান্ডা হয়ে গেছে। আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এটার পানিশমেন্ট তখন গরম ছিল, খাওনি কেন? এখন এই ঠান্ডাটাই খাবে। কথায় আছে না, মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, আমারও ঠিক সেম অবস্থা। আমি আদ্রকে বলি, না খেলে কি হয় না? আদ্র বলে, কেন হবে না, সারা রাত জেগে থাকো। বারণ কি করেছে? আমি এখন ঘুমাবো বলেই হ্যাঁ তুলতে লাগে। একদম জোকের মতো লাগছে আমার সাথে। বাধ্য হয়ে ঠান্ডা দুধটাই খেয়ে নিলাম। বদ্ধ। তারপর শুধু আমার এইটুকু মনে আছে, আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আর কিছু জানি না। আমি আইসক্রিম খাবো। আদ্র বলে, তুমি বাচ্চা? শিশির একটা লম্বা হাসি দিয়ে বলে, না, 2 দিন পর আপনার বাচ্চারা আমাকে আম্মু, মাম্মা বলে ডাকবে। আদ্র বিরক্ত হয়ে বলে, হোয়াট ননসেন্স! কি সব বাজে বকছো? শিশির একটা লম্বা শ্বাস ফেলে বলে, দেখুন, আমি আইসক্রিম খাবো আর হাজবেন্ড হিসেবে এটা আপনার দায়িত্ব। এবার গিয়ে আইসক্রিম নিয়ে আসুন, নয়তো এখন লোক জোর করে বলবো আপনি আমাকে অপহরণ করছেন। আদ্র বলে, এইটা অপহরণ না অপহরণ। বলেই গাড়ি থেকে বেরিয়ে হাঁটা দেয় আইসক্রিম পার্লারের দিকে। আর কি শান্তি! জ্বালিয়ে মারছে সকাল থেকে, এখন আমার পালা, আমিও জ্বালিয়ে নিলাম। আইসক্রিম জিনিসটা তেমন আমার পছন্দের না, শুধু তাকে জ্বালাতে। আল্লাহ দিয়েছে একটা হিটলার নামক হাজবেন্ড, এই তো সকালের কথা। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কত সুন্দর ভাবে, হাজবেন্ডরা বুক থেকে মাথা উঠিয়ে সকালে শুরু করে, হাজবেন্ডরা মিষ্টি হাসি দিয়ে গুড মর্নিং বলে তারপর সকাল শুরু হয়। কিন্তু আমার সকাল গেছে অন্যভাবে। এই তো সকালের ঘটনা। হঠাৎ করে মুখে তরল কিছু পড়াতে ঘুম থেকে লাফিয়ে উঠি, সামনে তাকাতে দেখা মিলে আদ্রের। যেখানে চোখ মুখে বিরক্তির ছাপ আমার থাকার কথা, সেখানে সে রেগে আছে, হাতে পানির গ্লাস। আমাকে অবাক করে দিয়ে বলে, 10 মিনিট টাইম, ফ্রেশ হয়ে যেন বই নিয়ে বসে দেখি। আমি নিচে যাচ্ছি। মানে কি? হ্যাঁ, আমাকে বিয়ে কেন করছে এই পড়াইতে?
আগে জানলে জীবনে বিয়ে করতাম না। এত ভালো লাগে না। ভেবেছিলাম 2-4টা বাচ্চা কাচ্চা নিয়ে হাসবেন্ডের সাথে সংসার করব, কিন্তু তা হলো কই আর। আমার ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে আদ্রসা বলে। সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। মন তো চাচ্ছে সামনে রাখা ফুলদানিটা দিয়ে মাথা ফাটিয়ে দিই, কিন্তু তা তো করা যাবে না। মরলে পরে জেলে যেতে হবে, সাথে বিধবা পদবি ফ্রি, এর যদি বেঁচে যায় তাহলে আমার ইন্নালিল্লাহ। কি আর করার, হাত মুখ ধুয়ে এসে পড়তে বসলাম। কিছু সময় যেতেই সে এসে হাজির। হাতে একটা ব্লু কালারের ফাইল। সে আমার দিকে একবার তাকিয়ে ফাইলটা নিয়ে চলে যায়। মানে কি আমি কি চোর নাকি যে তার ফাইল নিয়ে ঘাটাঘাটি করব? কিছু করার নাই শিশির, তুমি এখন পড়েছ একটা হিটলারের পাল্লায়। আচ্ছা, সে তো কোনো সিক্রেট মাফিয়া টাফিয়া না আবার। তখনই আমার ননদী অদ্রিজা এসে বলে, ভাবি নিচে আসো, খেতে রাখছে। আমাকে আর প্যাকে বই রাখা দিয়ে কথাটাই কিছু না ভেবেই নিচে চলে এলাম। বস আমার কফি হাতে বসে আছে সিঙ্গেল সোফায়। ইস কি অ্যাটিটিউড ভাব, যেটা আমার মোটেও সহ্য হচ্ছিল না। যেমন ঠিক তারও আমার সুখ সহ্য হয় না। খাবার টেবিলে বসার সাথে সাথে বলে, খাওয়ার পর সোজা রুমে গিয়ে রেডি হবে, তোমাকে নিয়ে আর কলেজে যাব। এতটা রাগ হচ্ছিল কি বলবো। মনটা চাচ্ছিল ফ্রিজ থেকে গিয়ে সব ডিম নিয়ে এসে তার মাথায় ফাটাই। চুপচাপ মেনে নিলাম। কলেজের সব কাজ মিটিয়ে বাসা ফিরছিলাম, আর তখনই আইসক্রিমের আবির্ভাব ঘটে। মানে ভাই বুঝি না, আমার তো স্বপ্ন ছিল একটা রোমান্টিক বর পাবো। তার বদলে পেয়েছি একটা বর নামক টিচার। আমাদের মতো রোমান্টিক মেয়েদের কপালেই কি এমন নিরামিষ বর জুটে? তখনই ঠাস করে শব্দ হওয়াতে ভয় পেয়ে যাই। সামনে তাকাতেই দেখি আদ্র একটা বক্স আর হাতে কোনটা আমার দিকে এগিয়ে দেয়, আর বক্সটা বেগ সিটে রেখে দেয়। ডার্ক চকলেট ফ্লেভারের আইসক্রিম। নিজেও যেমন তিতা করলা পছন্দ, ওর ঠিক তেমনই। কি করার, বাধ্য হয়ে এটাই খেতে হচ্ছে। বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। আসার পর আইসক্রিমটা অদ্রিজার হাতে ধরিয়ে দিয়ে আদ্র বলে, একা একা খেতে খেতে তো এক্সেক্সেল হয়ে গেছিস, সবাইকে দিয়ে খাস। বলেই রুমে চলে যায়। আমিও পিছু পিছু যাই। আসার পর বাসায় তেমন কথা হয়নি, তাই আদ্রকে বলেই ফেললাম, ফোনটা একটু দিবেন। সে চুপচাপ নিজের ঘড়ি খুলতে ব্যস্ত। কানে শুনে না নাকি? আমি আবারও বললাম, ফোনটা একটু দিবেন। বাসায় আম্মুর কাছে কল দিব একটু। আমার ফোনটা আনা হয়নি। সে আমার দিকে তাকিয়ে বলে, বাইরে থেকে এসেছে, ফ্রেশ হয়ে নাও তারপর ঘুম। পরে এটা নিয়ে ভাবাবো। মুহূর্তেই মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু এতে তার কি যায় আসে? ভেবেছিলাম বিয়ের পর আমি মুক্ত, মুক্ত আকাশে ডানা মেলে উড়ব। আর সে তো আমার ডানা কি গজাবে হাত পা গজানোর আগেই খাঁচায় বন্দি করেছে। শাওয়ার নিয়ে এসে দেখি আদ্র বিছানায় আদৌ শুয়ে ল্যাপটপে কিছু একটা করছে। এই ল্যাপটপই তার বউ, সারাক্ষণই এই ল্যাপটপ। মনে তো হচ্ছে ভেতরে ঢুকে যাবে। মাথাটা ঝিমঝিম করছে, সকালে ঘুম থেকে অনেক জলদি উঠতে হয়েছে হয়তো তাই। আর লেট না করে শুয়ে পড়ি, আর ঠিক তখনই আদ্র মাঝে কোলবালিশ দিয়ে দেয়। মানে? আমি উঠে বসে ওনাকে জিজ্ঞেস করলাম, মাঝে সতিন কেন? ইয়ে মানে কোলবালিশ কেন? উনি ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, তোমার বাজে স্বভাব, রাতে হুটহাট গায়ের উপর পা তুলে জাপটে ধরে থাকো, একদম লোকের মতো। তাই মনতে চাচ্ছে এই কোলবালিশ দিয়ে মুখ চেপে ধরে এই আহাম্মকটাকে বালিশ চাপা দিয়ে ইন্নালিল্লাহ করিয়ে ফেলি। কিন্তু এটা মরলে আমি বিধবা পদবি পাবো। বোর্ডটা এত কিউট, কিন্তু ব্যবহার কি? ওই যে কথা আছে, চেহারা তো মাশাআল্লাহ, কিন্তু ব্যবহার আস্তাগফিরুল্লাহ। মনে মনে হাজারটা কথা শুনিয়ে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। দুপুরে আমরা বাইরে থেকে লাঞ্চ এসেছি, তাই আর জ্বালায়নি। ঘুম থেকে উঠে দেখি পাশে আদ্র নেই, উঠে বসি। তখনই রুমে আসে অদ্রিজা। অদ্রিজা এসে আমার পাশে বসে পড়া বলে, দেখ ভাবি, আমি তোকে তুমি করে বলতে পারবো না, তুই করেই বলবো। কারণ আমরা সমবয়সী আর একই কলেজে একই ইয়ের পড়ি। আমিও অদ্রিজাকে বলি, বলবার সমস্যা কি? তখনই আদ্র রুমে আসে আর বলে,
বয়সে এক হলে সম্পর্কে তোর বড়টাই তুই না আপনি তুমি ডাকবি। অদ্রিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, চুপ যা, তোর বউকে আমার যা ইচ্ছা হবে রাখবো। আমার এত ফর্মালিটিস ভালো লাগে না। আমিও বললাম, সমস্যা নেই, আমিও তুই ডাকবো। অদ্রিজা আমার হাত ধরে দাঁড়িয়ে বলে, চল নিচে গিয়ে একটু আড্ডা দিই। রুম থেকে শুধু দরজা অব্দি গিয়েছি, তখনই আদ্র বলে, সন্ধ্যার আগে যেন পড়ার টেবিলে পাই। এই আদ্রের জন্য আমার চোখের পানিগুলো বাধ্য হয়ে সুসাইড করবে। বিয়ের সময়ও এত কান্না পায়নি যতটা এখন পাচ্ছে। এই বজ্জাতটাকে কি বলেছি আমি পড়বো। আদ্র আবার বলে, মনে থাকে যেন। আমি দাঁত চেপে চেপে হাসি দিয়ে বলি, জি মনে থাকবে, এখন যাই। আদ্র বলে, আমি বারণ করেছি? মানে নিজের বোনের সামনেও অপমান। এই দিন দিন না বাচ্চা, আমারও দিন আসবে তখন বুঝবে। এক একটা মুহূর্তে বদলা নিব, তাও গুলি গুলো পাই পাই করে। অদ্রিজার সাথে জমিয়ে আড্ডা দিয়ে সন্ধ্যার রুমে ঢুকতে যাব তখনই। অদ্রিজার সাথে জমিয়ে আড্ডা দিয়ে সন্ধ্যার রুমে ঢুকতে যাব তখনই আদ্রের সাথে ধাক্কা লাগে। আদ্র নিচে পড়ে যায় আর আমি তার উপরে। ইশকে রোমান্টিক ঘটনা, কিন্তু ওই যে বরটা আমার নিরামিষ। আমাকে বলে, আহ উঠো, এভাবে কেউ কারো উপর পড়ে। আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়াই। সে উঠেতেই আমি বলি, আপনার কি ব্যথা পেয়েছেন? আদ্র আমার দিকে তাকিয়ে বলে, না তেমন কিছু না, একটা ছোটখাটো হাতির বাচ্চা পড়েছে, তাতে কি ব্যথা লাগে? কথাটা শুনে মেজাজটা বিগড়ে যায়। তাকে আমি একটু কড়া গলায় বলি, আপনি কিন্তু আমাকে ইনডিরেক্ট অপমান করছেন। আমি ভেবেছিলাম কই সরি বলবে, তা না সে বলে, ইনডিরেক্ট কোথায় করলাম? যা বলার তো সরাসরি বললাম। যাও পড়তে বসো। আমি কিছু বললাম না, তাই চুপচাপ গিয়ে বসে পড়লাম। সে হঠাৎ করেই বলে, বই উল্টো ধরেছ, এর জন্য তো বলি সব এমন ভয়ঙ্কর লাগছে কেন? এমন লেখা তো আগে দেখিনি। তার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম আপনাকে দেখলাম আর কি, আপনি কতটা খেয়াল রাখেন। আদ্র ভ্রু কুচ্ছে তাকিয়ে বলে, ইসরুবিট একটা। বুঝি না এই ইসরুবিট কেন বলে, সে কি একা ইংরেজি পারে? আমিও পারি, তাই ভাব নিয়ে বললাম, আপনার থেকে আমি ইংরেজি ভালো পারি, শুধু ইসরুবিট ছাড়া তো আর কিছু বলতে পারেন না। আদ্র বলে, ওহো আচ্ছা তাই বুঝি। আমি কিছু বললাম না। বেটা হারামি এখন না আবার সেই ইংরেজদের মতো আমাকে শাসন করা শুরু করে। তখনই অদ্রিজা এসে কফি দিয়ে যায়। আদ্র কফিটা হাতে নিয়ে বলে, তো তোমার ব্রেক জাস্ট কফিটা শেষ করা অবধি, আর এতটুকু সময় তোমাকে আমার সাথে ইংরেজিতে কথা বলতে হবে। আমিও শিখতে চাই। এ রে, এখন কি হবে? কিন্তু আমিও দমে যাওয়ার পাত্রী না, তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা, হাউ ওয়াজ এ ডে টুডে? উনি কফির মগে চুমুক দিয়ে আমার দিকে তাকিয়ে বলে, আই এম ফিলিং টায়ার্ড টুডে। আমিও কফিতে চুমুক দিয়ে বলি, ওকে রেস্ট ইন পিস। মুহূর্তে আমার কথা শুনে আদ্র কাশতে লাগে, কাশুক আমাকে ইচ্ছে করে বলেছি। আরো বলবি ইংরেজি বল, তোকে এই ইংরেজি শুনিয়েই মারবো। আদ্রের কাশি থামে। সে বলে, হয়েছে আর বলতে হবে না, কফি শেষ হওয়ার পরে মনোযোগ দাও। আমার কি, আমিও পড়তে লাগলাম। রাত 10টার দিকে উনি বলে, তুমি তো কল দিতে চেয়েছিলে বাসায়, এই নাও ফোন আর আমি দুধ নিয়ে আসি। তাড়াতাড়ি। আমিও খুশি মনে ফোনটা হাতে নিয়ে কল দিলাম আম্মুকে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আদ্রের ফোনে এক নাম্বার থেকে অনেক কল প্লাস 10টা প্রাইভেট নাম্বার। অন্য কোনো মেয়ের সাথে চক্কর চলছে না তো? আর না তা হবে কেন, যেই নিরামিষ বর। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। কি মনে কর, ফোনটা তুলে গ্যালারি ওপেন করতে চেষ্টা করছি, কিন্তু সেটা লক করা। কি আছে এমন এই ফোনে? হঠাৎ করে আদ্র এসে আমার হাত থেকে ফোনটা মেরে নিয়ে নেয় আর বলে, মানুষের প্রাইভেসি বলতে কিছু আছে, আর এই ফোনটা আমার কাজে ব্যবহার করা হয়। তোমাকে কথা বলতে দিয়েছি, কথা বলে রেখে দেওয়াটা তোমার কাজ ছিল। তুমি কেন ফোন ঘাটাঘাটি করছো? মুহূর্তে মনটা ছোট হয়ে গেল, কি এমন বললাম আমি?
মানি তার প্রাইভেসি আছে, কিন্তু তাই বলে এইভাবে বলবে? সে আমার দিকে তাকায় আর গ্লাসটা হাতে ধরিয়ে ধমক দিয়ে বলে, অ্যাড শেষ করে পড়তে বসো। আমিও কথা বাড়ালাম না, চুপচাপ খেয়ে নিলাম। তারপর পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না, তাই দাঁত দিয়ে নখ কামড়াতে লাগি। হঠাৎই করেই সে আমার থেকে বইটা নিয়ে বলে, এমন অমনোযোগী হলে পড়া লাগবে না, যাও গিয়ে শুয়ে পড়ো। মানে পেয়েছেটা কি আমাকে? আমার কি কোনো মূল্য নেই? এত ধমক দেয়। আমিও রাগ দেখিয়ে গিয়ে শুয়ে পড়লাম, লাইটও অফ করে দিলাম। সে বলে, এমন হলে পড়ালেখা হবে না। তার এই উক্তি শোনার আমার কোনো ইচ্ছে নেই, তার পাশে বালিশটা মাথার সাথে চেপে ধরলাম। অনেক কান্না পাচ্ছে। আদ্রের পাশে এসে কোলবালিশটা রেখে শুয়ে পড়ে। ঘুম আসছে না, তাই উঠে চলে এলাম বারান্দায়। আদ্রের বারান্দাটা বেশ সুন্দর, সামনে তাকালেই একটা সুন্দর ভিউ, সাথে একটা দোলনা। অদ্রিজা বলেছে এটা নাকি সে লাগিয়েছিল। আমিও গিয়ে বসে পড়ি আর রাতের আকাশ দেখতে লাগি। স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ডদের দেখতাম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যেত, এটা করতো এটা করতো। আর আমি ভাবতাম বিয়ের পর হাজবেন্ডকে বয়ফ্রেন্ড বানাবো। কিন্তু আমি তো হাজবেন্ড না, একটা হিটলার হাজবেন্ড আর টিচার পেয়েছি। এইসব ভাবতে ভাবতে চুপচাপ কখন যে ঘুমিয়ে পড়ি মনে নেই। সকাল সকাল ঘুম ভেঙে আদ্রের ডাকে চোখ মেলে তাকিয়ে দেখি সে দাঁড়ানো আর আমি বিছানায়। আমার তো মনে আছে আমি কালকে দোলনায় ছিলাম। পরে কি হলো? আমি তার দিকে তাকিয়ে আছি। সে কিছু ভ্রুক্ষেপ না করে বলে, যাও ফ্রেশ হয়ে এসে পড়তে বসো। আল্লাহ, তুমি এত মানুষকে হেদায়েত দান করো, এই আদ্র নামক অভদ্র বাদরটাকে কেন করো না? তার দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছি আর হঠাৎ করে দেওয়ালের সাথে বাড়ি লাগে। আল্লাহ গো! আদ্র আমার দিকে তাকিয়ে বলে, কি হলো? আমি বললাম, না কিছু না। আদ্র ঠোঁট চেপে বলে, হুমম দেখা যাচ্ছে। আচ্ছা তুমি মিষ্টি আলু খেয়েছো? আমার সাথে মজা করছে ভাবা যায়। কিছু বললাম না। তার দিকে তাকিয়ে তাকাতে গিয়ে আবার বাড়ি খেলাম। আম্মু গো! আদ্র অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াশরুম ঢুকতে পা পিছিয়ে পড়ে যাই। আহো আম্মু! আদ্র এবার আমার দিকে তাকিয়ে না পেরে হেসে দেয়। আমি উঠে ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দিই। আর অন্যদিকে আদ্রের হাসির শব্দ আহহ বিরক্তিকর। কিন্তু হাসলে হিটলারটাকে কিউট লাগে। কিন্তু এমন লজ্জা আমি বৃষ্টি দিয়ে পড়েও পাইনি যতটা তার সামনে পেয়েছি। শাওয়ার নিয়ে বেরিয়ে আসি, সামনে তাকাতেই আদ্র টিভিতে নিউজ দেখছে। আমাকে দেখে মিটমিট করে হাসছে। অসহ্য একটা মন তো চাচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে কুটি কুটি করে রোদে শুকিয়ে শুকিয়ে দিই, তারপর ভর্তা করে সবাইকে ট্রিট দিই। চুলটা ড্রাই করে পড়তে বসবো। তখনই আদ্র বলে, শিশিরের সংক্ষিপ্ত, দেখ প্রতিদিন তোমার এমন নিলামি চলবে না। আজ ফ্রাইডে তো খেয়ে দিয়ে পড়তে বসো। যেন দুপুরে খাওয়ার আগে আর উঠতে না হয়। নিচে যাওয়ার সবার খাবার হয়ে গেছে, শুধু তুমি বাকি। কি আর করার, চুপচাপ অত্যাচারগুলো হজম করতে হচ্ছে। কেমন হাজবেন্ড নতুন বউ আমি আমার সাথে যাবে তা না, তার পুরনো বউ ল্যাপটপ নিয়ে বসা আছে। তোমাদের বলি আমার হাজবেন্ড মানে আদ্রের তিনটা বউ, মানে আমার দুইটা সত্যি। প্রথমে ল্যাপটপ রেখে ছাড়া তা চলেই না। দ্বিতীয় এই কোলবালিশ। ডাইনিং এ পৌঁছে চেয়ার টেনে বসলাম। আদ্রের মা মানে আমার শাশুড়ি মা আমাকে খেতে দিয়ে রান্নাঘরে চলে গেল। হ্যাঁ তো এইটুকুতে আমার চলে? মাত্র তিনটে টোস্ট আর জুস, নতুন বউ আমি। কারো কি সেই খেয়াল আছে? আমাকে ভুল প্রমাণ করে দিয়ে নীলের মা মানে আমার চাচি শাশুড়ি এক বাটি নুডলস দিয়ে বলে, মারে একটু কষ্ট করে খেয়ে নি, রান্নাঘরে অনেক কাজ। ছোট আসতে পারেনি, কিছু লাগলে বলিস। প্রতি উত্তরে মুচকি হাসি দিলাম। কাকিমা চলে যেতে যেই না এক চামচ নুডলস মুখে দিব, অমনি আদ্র এসে হাত থেকে বাটিটা নিয়ে বসে পড়ে পাশে চেয়ারে আর আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগে। এই নুডলস আমার প্রিয় খাবার, আমাকে তাকিয়ে থাকতে দেখে বলে, অন্যদিকে তাকাও, যেই নজর দিচ্ছ নিশ্চিত আমার পেট খারাপ হবে। আমি এবার কাঁদো কাঁদো ভাব নিয়ে বলি, এমন করছেন কেন? এইটা তো আমার। আদর খেতে খেতে বলে, এটা কাল রাতের ঘরোত্তরামির শাস্তি।
আহা নুডলসটা দেওয়া হয়েছে না। আমাকে তাকিয়ে থাকতে দেখে এক ভ্রু উঁচু করে ইশারাতে জিজ্ঞেস করে খাবো কিনা। আমি মাথা দোলালাম। উনি বললেন, দিতে পারি এক শর্তে, কালকে রাতের পড়া আজকে কমপ্লিট করে দিবে, প্লাস আজকে সব পড়া রাতে পড়তে বসতে হবে। আমি খাবোই না নুডলস, তুমিই খাও তোমার নুডলস। চেয়ার ছেড়ে উঠে সোজা রুমে চলে আসি। বিটা বজ্জাত। অপরদিকে আদ্র হাসছে। আদ্রের মা এসে আদ্রকে দেখে বলে, কিরে তুই এখানে? শিশির কোথায়? আর নুডলস তুই খাচ্ছিস মেয়েটাকে না করে দিলাম। আদ্র বলে, কালকে রাতে শাস্তি এটা কালকে রাতে কি করেছে জানো না? আদ্রের মা বলে, কি করেছে? আদ্র নুডলসটা নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে, মা হয়ে ছেলের বেডরুমের কাহিনী শুনতে চাচ্ছ? আদ্র বরাবরই তার মার সাথে ফ্রি। আদ্রের মা আদ্রের কান ধরে বলে, কে নালিশ করলো? দেবু কানের নিচে। তখনই নিচে শিশির নামছিল পানির জন্য। আদ্রের মাকে আদ্রের কান ধরতে দেখে বলে, আম্মু আরো জোরে ধরো। আদ্র নিচে থেকে বলে, দাঁড়াও আজ তোমাকে কেমিস্ট্রি পড়াবো। শিশির একটা ঢোক গিলে বলে, শাশুড়ি মা তোমার এত লক্ষ্মী ছেলেটাকে তুমি তার বউয়ের সামনে মারছো, এটা কি শোভা পায় বলো? ছেড়ে দাও, এত বড় ছেলে, দুদিন পর নিজের ছেলের বাবা হবে। শিশিরের কথা শুনে আদ্রের মা মুচকি হাসি দিয়ে চলে যায়। আদ্র শিশিরের দিকে তাকাতেই শিশির দৌড়। শিশির দৌড় দিতেই আদ্র শিশিরের পিছু পিছু দৌড়। রুমে যেতেই শিশির দৌড়ে বেডের অন্য পাশে চলে যায়। আদ্র দরজাটা লাগিয়ে দেয় আর বলে, কি যেন বলছিলে? শিশির ঢোক গিলে বলে, কই কিছু বলছি। আদ্র বিছানায় উঠে দাঁড়ায় আর শিশির দৌড়ে দরজার দিকে যাবে, অমনি আদ্র শিশিরের ওড়না ধরে ফেলে। শিশির হাত দিয়ে মুখ ঢেকে বলে, চোট হয়েছে জমানে ক্যা কহেগা। আদ্র ভুবচিরা খেয়ে ওড়না ছেড়ে দিয়ে বলে, যাও পড়তে বসো। শিশির বলে, আপনি কি আমাকে পড়ানোর জন্য বিয়ে করছেন? আদ্র বলে, বেশি কথা বলবা না, পড়তে বসো। বসলাম পড়তে। দুপুরের একটু আগে পড়া শেষ করে উঠি। পিঠটা ধরে গিয়েছে। বিছানায় হেলান দিয়ে আছি, মাথাটা ধরেছে। তখনই উনি বলে, ভালোভাবে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠে খেয়ে নিও। বিকেলে বের হব। আহো হো, এখন শান্তি লাগছে। এটাকে না হাজবেন্ড বলে, এই মুডে থাকতে পারে না সবসময়। হিটলার একটা। কিন্তু এখন ঘুমাই, চুপচাপ ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে হাত তুলছি, তখনই ওয়াশরুমে থেকে বেরিয়ে আসে আদ্র। গোসল করা, চুলে বিন্দু বিন্দু পানি জমে আছে। শার্টটা লেপ্টে আছে ভিজা শরীরের সাথে। হাতাগুলো এখনো কোনোই অবধি উঠায়নি। আহো ঘাইল করে ফেলছে। ঈশ্বর কি কিউট। উনি আমাকে তাকিয়ে থাকতে দেখে বলে, এমন শকুনের মতো তাকিয়ে থাকো কেন? ব্যাটা খুবিস। কেমন করে বুঝি না। এই ভিজা চুলগুলো আমার, এই ইঁদুরের মতো চোখগুলো আমার, এই অভদ্র বাদাটাও তো আমার, তাও কেন এমন করে? অদ্রিজা দরজায় নক করে বলে, ভাইয়া, ভাবি খেতে আয়। সবার তো খাওয়া হয়ে গেল। আদ্র বলে, তুই যা, আমরা আসছি। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই দেখি বাইরে ঝুম বৃষ্টি। আহো আমাকে আর প্যাকে দৌড়ে ছাদে যাচ্ছি। আমাকে এভাবে দৌড়াতে দেখে আদ্র অবাক ছিল, কিন্তু কি মনে করে সেও আমার সাথে দৌড়। যদি একবার আমার উদ্দেশ্য বুঝে যায় তাহলে আমার বৃষ্টিতে ভিজা আর হয়েছে। উনি আমাকে বলছে, শেষ বৃষ্টিতে ভিজার মতলব থাকলে বাদ দাও। জ্বর হবে, কালকে কলেজ আছে। বললেই হলো। আম্মু ভিজতে দিত না, এখন সে আসছে। ছাদে এসেই হাত প্রসারিত করে বৃষ্টি উপভোগ করতে লাগি। সে ছেলে কোথা থেকে বলে, শীষ অনেক হয়েছে, ভেতরে আসো। আমি তার কথায় কান দিলাম না। বাধ্য হয়ে সে এসে আমার হাত ধরে নিয়ে যেতে চাইলে বলি, একটু থাকি না, আপনিও থাকেন, ভালো লাগবে। কি মনে করে আমার হাত ধরেই আকাশের দিকে তাকিয়ে রইল। মুহূর্তটা আমার জন্য বেশ ছিল, যদি এখানেই সময়টা থেমে যেত। সময়টা স্মৃতি পাতায় লেখা থাকবে। খুব সুন্দর করে। হঠাৎ করে বিদ্যুৎ চমকায় আর আমি আরো শক্ত করে এক করে ধরি তার হাত। প্রবল মেঘ বাতাস বইছে।
আমার দিকে তাকিয়ে আদ্র বলে, ঝড় শুরু হবে, চলো রুমে যাই। আমি তার কথায় পাত্তা না দিয়ে ছাদে দেওয়াল ঘেঁষে বসে পড়ি। সেও আমার সাথে বসে পড়ে। আমি আকাশের দিকে তাকিয়ে বলি, নতুন ভাবে নতুন আপনাকে চিনছি আমি, বোঝার চেষ্টায় আছি, কিন্তু আপনি তো। আদ্র অন্য কোন দিকে মুখ ফিরিয়ে বলে, যেদিন বুঝবে সেদিন কিছু আমাকে বলতে হবে না। হয়তো বুঝবে, আবার হয়তো না। দেখ শীষ, তুমি এখনো বাচ্চা, 18 বছরও হয়নি। তোমার মনে এখন আবেগের ঝড় বইছে। কিন্তু এখন তোমাকে তোমার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। বয়সটা তোমার পড়ালেখা করার, সংসার করা নয়। আমি রুমে যাচ্ছি, তুমিও আসো। আদ্র চলে গিয়েছে অনেক সময় আগে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে কেঁপে উঠছি, চারপাশের গাছগুলোর সাথে তাল মিলিয়ে ঠান্ডা লাগছে। তাই বাধ্য হয়ে নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এতটুকু সময়ে আমি আর আদ্রকেও কারোর সাথে কথা বলিনি। বিকেল 4টা নাগাদ বৃষ্টি শেষ। আদ্র আমার দিকে তাকিয়ে বলে, বাইরে যাবে না? আমি চুপচাপ কভার থেকে কালো রঙের একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই। আদ্র এত বেপরোয়া কেন? আমাকে নিয়ে কি সে ভাবে না? নাকি ভাবতে চায় না? আমি কি শুধুই তার দায়িত্ব? আমি বের হতেই দেখি আদ্র তৈরি। আমাকে রেখে এসে রুম থেকে বেরিয়ে যায়। ফাজিল, সত্যি ফাজিল। আমিও পিছু পিছু গিয়ে গাড়িতে বসি। গাড়ি গিয়ে থামে একটা পার্কে। বৃষ্টি হওয়াতে বেলুন পুরো পানিতে ভিজে একাকার। মানুষও নেই। দুই একজন আছে। আদ্র হাঁটছে, আমিও, দুজনেই চুপ। বিরক্ত লাগছে। ভেবেছিলাম হয়তো আমি ওনাকে বুঝতে শুরু করেছি। কিন্তু না, উনি হচ্ছেন সরলাঙ্গের মতো গরল একটা মানুষ। সে শুধু বানিয়েই পড়া টেবিলে বসিয়ে রাখতে। গল্পে কত পড়তাম নায়ক নায়িকাদের রাত 12টা বাজে ঘুম থেকে তুলে বসিয়ে রাখে দেখার জন্য, আর উনি তো পারে আমাকে পড়ার জন্য বসিয়ে রাখতে। আচ্ছা, উনি আর আমি কি হাজবেন্ড ওয়াইফ নাকি? টিচার আর ছাত্রী? এবার বিরক্ত হয়ে বলি, আমি বাসায় যাব। আদ্র বলি, কেন, ভালোই তো লাগছে। আমি রেগে বললাম, আমার লাগছে না। আপনি থাকুন, আমি যাই। কি ঘাটতারা কই এসে আমাকে আটকাবে বা আমার পিছু পিছু আসবে তা না, সে বসে আছে। মাগরিবের আজান হবে হবে ভাবতায় মাথায় ঘুমটা তুলে নিলাম। একবার পিছনে তাকিয়ে দেখি সে এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। থাক, তুই তোর বউকে অন্য একজন নিয়ে যাবে যখন ভালো হবে। গাড়ির কাছে যেতেই দেখি কতগুলো ছেলে বসে আছে গাড়ির উপরে আর সিগারেট টানছে। দেখি মনে হচ্ছে ফালতু শীর্ষ নেতৃত্বে এরা আছে। আমি ভদ্রতার সাথে বলি, ভাইয়া গাড়ি থেকে নামুন। একটা ছেলে বাঁকা হাসি দিয়ে বলে, কেন আপু, বাসায় যাবে? আসো, আমরা হেল্প করি, কি বলিস তোরা? আমি কিছু বলতে যাব তখনই আদ্রের কণ্ঠ কানে আসে। পিছনে তাকিয়ে দেখি হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে, আমি সাহায্য করি তোদের হসপিটালে যেতে। আমি আদ্রের দিকে এগিয়ে গিয়ে বলি, বাদ দিন, পিছু সরে আসুন। ঝগড়া করার চেয়ে শান্তিতে চুক্তি করা অনেক ভালো। আদ্র শিশিরের দিকে তাকিয়ে সোজা ছেলেগুলোর কাছে গিয়ে কিছু বলে। ছেলেগুলো চুপচাপ চলে যায়। শিশির অবাক। শিশির ভাবেনি এত জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। শিশির ভাব নিয়ে বলে, দেখছেন, আমার জন্য এত বড় ঝামেলাটা 1 মিনিটেই শেষ। তার কি বললেন? আদ্র গাড়ির দরজা খুলে বলে, বলেছি আমি সিআইডি, পালান নয়তো যেন মেরে এনকাউন্টার করে দিব। শিশির আদ্রের কথা শুনতেই হাহা করে হেসে দেয়। শিশির বলে, বাহ বাহ, আপনি তো খুব চাপা মারতে পারেন। আপনার মতো কিউট একটা ছেলে চাপা মারতে পারে, বিশ্বাস হয় না। আদ্র আমার কথা শুনে বলে, মানুষকে এতটা বিশ্বাস করো না যে সে তোমার বিশ্বাস ভেঙে দিলে তুমি ভেঙে পড়বে। আবার বিশ্বাসটা এমনও করো না যে একজন এসে একটা বললো আর সেটা মেনে নিবে। এই মানুষটা বড়ই অদ্ভুত। কি বলে কিছুই বুঝি না। আজব পাবলিক। ঘুম ভাঙতেই নিজেকে আদ্রের বাহুর অবদ্ধ অবস্থায় পাই। আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? এটা সত্যি? ওহ মাই আল্লাহ! আলহামদুলিল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে।
এই সব কিছু হয়েছে কালকের ওই বৃষ্টির জন্য। আজকে মাঝে কোনো সত্যিন ছিল না। কালকে রাতের কথা। বাসায় ফিরেছিলাম অনেক আগে, শরীরের লোমগুলো বারবার দাঁড়িয়ে যাচ্ছে। জ্বর আসবে নিশ্চিত। পড়ার টেবিলে বসে আছি, পড়তেও আছি, কিন্তু আজ আদ্রকে অন্যরকম লাগছে। চোখ লাল হয়ে আছে, হয়তো বৃষ্টিতে ভিজার কারণে। রাত 12টার দিকে আদ্র আমার দিকে প্রতিদিনের মতো দুধের গ্লাসটা এগিয়ে দেয়। ঠান্ডায় হাত কাঁপছে। গ্লাসটা নেওয়ার সময় তার হাতের সাথে আমার হাত লাগতেই সে তাড়াতাড়ি গ্লাসটা টেবিলে রেখে আমার মাথায় হাত দেয়। এতটা সময় জ্বর চলেও এসেছে। আদ্র রেগে বলে, আগেই বলেছিলাম বৃষ্টিতে ভিজো না। সব পড়া ফাঁকি দেওয়ার ঠান্ডা। মন তো চাচ্ছে ফাজিলটার মাথা ফাটিয়ে দিই। হুট করে আমাকে অবাক করে দিয়ে কোলে তুলে নেয় আদ্র। আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? একটা চিমটি কাটি তো। কি ভাবছো তোমরা নিজেকে কাটবো? নো নাক্ষ, নেভার আমার মাহন পাতি দেবো কোন কাজে আসবে? দিলাম হাতে চিমটি কেটে। আদ্র আমার দিকে তাকাতেই গলা পেঁচিয়ে অযথা গালে একটা কিস করে বসেছিলাম। ঈশ্বর, কথাটা মনে পড়তেই লজ্জায় নিজের হাত দিয়ে নিজের মুখ ঢাকে শিশির। কিন্তু পরক্ষণেই মনে পড়ে কালকে রাতে সেই ভয়ঙ্কর কথা। আর তাড়াতাড়ি করে উঠে বসে। মাথাটা ভারী ভারী লাগছে। শিশিরের এইভাবে উঠাতে আদ্র জেগে যায়। ঘামের উপর ঘাম দিচ্ছে। সেটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? আদ্রকে শিশির বলে, আপনি আপনি এই লোকগুলোকে। আদ্র রেগে দুই ভ্রু কুঁচকে বলে, আমি কি পাগল হয়ে গেছে? জ্বর এখনো কমেনি? বলেই শিশিরের মাথায় হাত দেয়। এখনো জ্বর আছে হালকা হালকা। শিশির জেদিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমার মনে আছে শেষ রাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। পানিতে চাই, পানি না থাকায় আমি নিচে ড্রয়িং রুমে যাচ্ছিলাম। তখনও বাইরে বৃষ্টি। আর আদ্র তখন আমার দিকে পানি এগিয়ে দেয় আর বলে, নাও এটা খাও। কালকে রাতে তাহলে এই দেখে ভয় পেয়ে আমার সাথে চেপে শুয়েছিলে? আমি কালকে কোথাও যাইনি। জ্বরের মাঝে কত কিছু বলছ ধারণা নেই। শিশির পানির গ্লাসটা হাতে নিয়ে বলে, তার মানে এটা আমার স্বপ্ন ছিল? আদ্র বলে, দেখ আমার ভালো লাগছে না, রাতে এভাবেই ঘুমোতে পারিনি, জ্বালিয়ে দিয়েছ। শিশির ভ্রু উঁচু করে বলে, আমি আবার কি করলাম? আদ্র বলতে লাগে, তোমাকে বিছানায় শুয়ে দিতেই তুমি আমার হাত করে ধর। কি সব বলছিলি? আমি ফাজিল, হিটলার, হাজবেন্ড নামক টিচার। আর যখন হাতে ঔষধ ধরিয়ে দিলাম। কি বলেছ জানো? না বাবু, আমি এগুলো খাবো না। তুমি একটা কিস দাও, কিস খাবো। তুমি সারাদিন এইসব বলে বেড়াও। মানে বলি কি, মাথায় এইসবই ঘুরে। আর হ্যাঁ, তুমি আমার কাছে একটা জিনিস পাও না। বলেই শিশিরের হাতে চিমটি কাটে। শিশির, আহ আম্মি। আদ্র হাত তুলতে তুলতে বলল, আমি ঘুমাবো, তুমিও ঘুমাও। আজকে ছুটি। বলেই শিশিরকে শুয়ে দিয়ে নিজে শিশিরকে জড়িয়ে ধর শুয়ে পড়ি। শিশির তো অবাক। আদ্রের মাথায় আসতেই যে সে কি করেছে। তাড়াতাড়ি শিশিরকে তার বালিশে শুয়ে দেয় আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শিশির নাক ফুলিয়ে তাকিয়ে আছে আদ্রের দিকে। হঠাৎ করে আবার কোলবালিশটা মাঝে রেখে দেয়। মানে কি? মন তো চাচ্ছে এই কোলবালিশ সহ এই আদ্র নাম অভদ্র ফাজিল বাদরটাকে লাথি মারে বিছানা থেকে ফেলে দিই। আমিও অন্যদিকে ফিরে কিছু সময় শুয়েছিলাম। ঘুম আসছিল না, তাই ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই। নিচে তাকাতেই দেখি নীল আর অদ্রিজা কিছু নিয়ে ঝগড়া করছে। আমিও নিচে গেলাম। নীল বলছে, তুই অদ্রিজা না ফাটা কলিজা, শুধু পারিস টিং টিং করতে। অদ্রিজা শিশিরকে দেখে বলে, শিশির তুই কিছু বল নীলকে। আমি অদ্রিজার সাইড নিয়ে বলি, নীল বিল তুমি একটা আহাম্মক ছিল। নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কি বললে শুনতে পাইনি। অদ্রিজা বলে, ছিলের কান আছে যে শুনবে। এর মানে প্রমাণিত তুমি ছিল। নীল বলে, তবে রে,
তখনই অদ্রিজা দৌড়। আমি একা একা কি করব? তাই আমি বাসার ভিতরে চলে আসি, তখনই সামনে তাকাতেই থমকে যাই। ছোট একটা কাচের টুকরো, তাতে রক্ত লাগা। তখনই একটা সার্ভেন্ট এসে হাতে ব্যান্ডেজ আমাকে বলে, সরি ম্যাম, একটু আগেই সুপিস ভেঙে গিয়েছে। আমিও কথা বাড়ালাম না, রুমে চলে আসি। আজ না হয় আমার কলেজ যায়নি, উনি কি ল্যাবে যাবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এসিটা বন্ধ করে ব্ল্যাঙ্কেটে দিয়ে তাকে ঢেকে দিলাম। বেশি না, 2 মিনিট যেতেই তার মুচড়ামুচড়ি শুরু। গায়ের ব্ল্যাঙ্কেটে ছুঁড়ে মারলে আমি খুব সাবধানে যত্নে সেটা তার গায়ে দিয়ে দিই। কিন্তু এবার সে আমার হাত ধরে ফেলে। এই রে, হিটলারটা জেগে গিয়েছে, এখন আমাকে হিট দিয়ে মুরগির মতো গ্রিল চিকেন বানিয়ে খাবে। তার দিকে তাকাতেই চোখ ছোট ছোট করে বলে, একটু সুস্থ কি হয়েছ? দুষ্টামি শুরু। তখনই আমি বলি, অদ্রিজা তুই। আর আদ্রর সাথে সাথে আমার হাত ছেড়ে দেয়। আমাকে আর বাইককে দিলাম এক দৌড়। আদ্র আমাকে বলে, একবার হাতে পাই, আপেল জুস বানিয়ে খাবো উইদাউট সুগার। আমি যেতে যেতে বললাম, আপনি যেমন সবুজ তিতাকল্লার ঠিক তিতা, আপনাকে ওই তিতাকল্লার জুস খাওয়াবো উইথ সুগার। কারণ সব ভালো জিনিস সবাই হজম করতে পারে না। নিচে গিয়ে সোজা ড্রয়িং রুমে বসে পড়লাম। অদ্রিজার সাথে বাইরে প্রবল ঝড়। এর জন্য আজ কলেজ যাওয়া হবে না। টিভিতে নিউজ দেখছে, আমি পাশে থাকা ম্যাগাজিনটা নিয়ে পড়ছি। আদ্রের আর নীলের বাবা নেই, শুনেছি বছর খানিক আগেই নাকি তারা মারা গিয়েছেন একটা কার অ্যাক্সিডেন্ট। ব্যবসার সুবাদে হিমশরী থেকে ঢাকা ফিরছিল তারা। কিন্তু মাঝে এমন অঘটন। আদ্র নিচে নামছে, একটা ডার্ক গ্রিন শার্ট, হোয়াইট প্যান্ট। হাড় মুখ করতে করতে নিচে নামছে, তা দেখে নীল বলে, কিরে, কি হয়েছে তোর? আদ্র শিশিরের দিকে তাকিয়ে বলে, আর বলিস না, রাতে একটা পেতনি ঘাড়মট খাতে এসেছিল, যা ভয়ানক দেখতে। শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অদ্রিজা বলে, কেমন দেখতে ভাইয়া, বল না বল না। আদ্র শিশিরের পাশে সিঙ্গেল সোফাটায় বসে বসতে বলে, লম্বা কালো চুল, লিয়া বড় বড় দাঁত, চোখগুলো ওই ডাইনোসরের মতো বড়। শিশির ম্যাগাজিনটা রেখে বলে, ও আপনাকে দেখে ক্রাশ খেয়েছে। কারণ কোনো ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ বা কোনো মানুষই আপনাকে লাইক করলে 2 দিনে তার অবস্থা খারাপ। অদ্রিজা আর নীল হাসছে। আদ্র নিজের ফোনটা বের করতে করতে বলে, এর মানে তুমি মানুষ না, তুমিও পত্নী, নয়তো শাকচুন্নি। কারণ তুমি বললে আমাকে কোনো সুস্থ মানুষ লাইক করবে না, এর মানে তুমি অসুস্থ, ভূত নয়তো ভিনগ্রহের প্রাণী। কারণ তুমি আমাকে বিয়ে করেছো। শিশির শুধু তাকিয়ে আছে আদ্রের মুখের দিকে। মানুষরা কিভাবে তাকে তার নিজের কথা জেলে আটকে দিল। সত্যি একটা মাস্টার মাইন্ড। মাইন্ডে কি চলে তা বলার বাইরে। শিশির শুধু তাকিয়ে আছে আদ্রের মুখের দিকে। মানুষরা কিভাবে তাকে তার নিজের কথা জেলে আটকে দিল। সত্যি একটা মাস্টার মাইন্ড। মাইন্ডে কি চলে তা বলার বাইরে। তখনই নিউজ চ্যানেলে আসে, পরপর 3টা খুনের খবর, ডেড বডিগুলোকে এতগুলো পার্ট করা হয়েছে যা গণার বাইরে। শিশির তো শুনেই ভয় শেষ। খবরের তথ্য অনুসারে খুনটা করেছে আন্ডারওয়ার্ল্ডের কিছু লোকেরা। অদ্রিজা চ্যানেল পাল্টাতে চাইলে আদ্র হাতের ইশারায় বারণ করে। খুব মনোযোগ সহ খবরটা শুনে উঠে দাঁড়ায় আর বলে, আমি ল্যাবে যাচ্ছি, কাজ আছে। আসতে বিকেল কি দুপুর হবে, মাকে বলিস। শিশির শুধু তাকিয়ে দেখছে আদ্রকে। মানুষটার মাঝে রহস্য দিয়ে ভরা। শুধু আদ্র না, এই বাড়ির প্রতিটা দেওয়ালি এক একটা রহস্য ইট দিয়ে তৈরি। বিকেলে শাওয়ার নিয়ে বের হতেই দেখি আদ্র বিছানায় বসে আছে। আমাকে দেখে বলে, 2 ঘন্টা হবে। এতই যদি লেট হয় তাহলে কালকে থেকে ওয়াশরুমে ঢোকার সময় বই, খাতা, কলম, খাবার, ফোন, বালিশ সব নিয়ে যাবে। পাগল নাকি? ওয়াশরুমে কেউ এইসব নিয়ে যায়? ইচ্ছে করে ভিজা তোয়ালেটা ছুঁড়ে মারলাম আদ্রের দিকে, কিন্তু সে সেটা ধরে ফেলে। উনি তোয়ালেটা হাতে নিয়ে বলে, এই যে বেয়াদবিগুলো করো, এই অ্যাপটা তোমার মাঝে ইনস্টল কে করেছে? শিশির লম্বা একটা হাসি দিয়ে বলে, এই অ্যাপটা আপনাকে দেখলেই ইনস্টল প্লাস আপডেট সব একসাথে হয়। কারণ আপনাকে দেখলেই। আদ্র বলে, আমাকে দেখলে কি? আমিও ফাজিল কম দিয়ে পায়ে আদ্রের দিকে এগিয়ে যাই। আমাকে আগাতে দেখে আদ্র একটু নড়েচড়ে বসে। হাসি পাচ্ছে, কিন্তু এখন দরকার একটা কিলার হাসি। ব্যাঙের মতো হাসলে চলবে না।
আমি আদ্রের সামনে গিয়ে তার শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসি আর বলি, আপনাকে দেখলে। আদ্র আমার দিকে তাকিয়ে আছে। কলারটা ছেড়ে গলাটা হালকা চেপে ধরে বলি, খুন করে ফেলতে ইচ্ছে করে খুন। দুনিয়া থেকে স্যার নামক একটা হাজবেন্ড বিদায় হবে। হঠাৎ করে সে আমার হাত ধরে ভিজা চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। আল্লাহ কি রোমান্টিক ব্যাপার। সে বলে, তোমাকে দেখলে আমার। আমি মাথা নিচু করে বলি, কি? আদ্র বলে, শুধু পড়াতে ইচ্ছে করে। কেমন না লাগে? মন তো চাচ্ছে সত্যি এখন গলা টিপে মেরে বালি চাপা দিয়ে দিই। আদ্রের চুলগুলো টেনে দিলাম ইচ্ছা মতো। বাদরটা বলে, আহ শান্তি লাগছে। মাথাটা ধরেছিল খুব। ধ্যাত, কিছু না বলেই উঠে নিচে চলে গেলাম। এই মানুষটার সাথে থাকলে একদিন আমিও এমন বাদর হয়ে যাব। ইমশন ছাড়া মানুষ। নিচে নামতেই গিয়ে বসে পড়লাম ডাইনিং টেবিলে। ক্ষুধা লাগছে ভাই আমার। নতুন বউ আমি। আমাকে খেতে দিবে? জিজ্ঞেস করবে মা আরেকটু দিব? এটা খাও এটা খাও। তা না সময় যে যার মতো ব্যস্ত। এইসব ভাবছিল তখনই অদ্রিজা আসে আইসক্রিমের বক্স নিয়ে। শিশির সেটা দেখে বক্সটা নিজের কাছে নিয়ে নেয় আর সামনে থেকে একটা চামচ নিয়ে খেতে লাগে। অদ্রিজা অবাক আর এইসব উপর থেকে দেখে হাসছে আদ্র। মেয়েটা সত্যি একটা বাচ্চা। অদ্রিজা বলে, এটা কিন্তু ঠিক না শিশির, আমাকে দে। শিশির অদ্রিজার দিকে তাকিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে চেয়ার ঘুরিয়ে বসে। তখনই আদ্র নিচে নামে। আদ্রকে দেখে অদ্রিজা বলে, ভাইয়া তোর বউ কিন্তু কাজটা ঠিক করছে না, আমাকে একটু আইসক্রিম দিচ্ছে না। আদ্র শিশিরের হাত থেকে বক্সটা নিয়ে বলে, কাল রাতে জ্বরে নিজে তো কষ্ট করেছো, আমাকেও করতে হয়েছে। আর এখন আইসক্রিম খাওয়ার সময়? একটু পর রান্নান করবে। আর অদ্রিজা, নীল এখনো ফিরেনি? অদ্রিজা বলে, না। আদ্র আর কথা বাড়ায় না। বিকেলের সময় অদ্রিজা আর শিশির ছাদে এসেছে। শিশির বলে, অদ্রি, আমাকে তোর ভাই মানে আদ্রের ব্যাপারে কিছু বল। অদ্রিজা সোজা গিয়ে দোলনায় বসে পড়ে আর বলে, ভাইয়ের কখনোই এমন গম্ভীর ছিল না। খুবই হাসি খুশি থাকতো, কিন্তু যখন ভাইয়ের 20 বছর পা রাখবে তখন কার অ্যাক্সিডেন্ট বাবা মারা যায়। আমার এখনো মনে আছে ওই দিনের পর ভাইয়া একদম মৃত ফুলের মতো মুড়িয়ে যায়। জানিস তো, ভাইয়া যখন 23 বছর বয়সে প্রথম কোনো এক মেয়ের প্রেমে পড়ে। কিন্তু মেয়েটা ছিল খুবই ছোট, মানে আমার বয়সী। 13-14 বছর। ভাইয়া মেয়েটাকে দেখেছিল আমার জেএসসি পরীক্ষার সময়। সেদিন ছিল লাস্ট পরীক্ষা। সেদিনই ভাইয়া মেয়েটাকে দেখে তার আম্মুকে নাকি খুব বড় বড় কথা বলছিল, সে গোল্ডেন পাবে এইটা এইটা। আমিও না এই কথা জানতাম না। একদিন হঠাৎ করে ভাইয়াকে জিজ্ঞেস করি, আর তুই তো জানিসই ভাইয়া আমার থেকে কিছু লুকায় না। শিশির বলে, এখন জানিস কি ইচ্ছে করছে? অদ্রিজা বলে, কি? শিশির লম্বা হাসি দিয়ে বলে, আনারসের দুধ দিয়ে তোর জন্য আনারসি লাচ্ছি বানাই, নয়তো এই ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। তোকে এগুলো বলতে বলেছি? আমি বলতে বলেছি তার কি ভালো লাগে না লাগে সেগুলো বলতে। অদ্রিজা ঢোক গিলে বলে, এত রাখছিস কেন? তোকে বলে দিলাম ভালো হলো না? ভাইয়া পছন্দের রং সাদা, পছন্দের খাবার বিরিয়ানি, আর সবচেয়ে পছন্দের যদি কিছু বলিস সেটা হচ্ছে তার ল্যাব। বাবা মারা যাবার পর ল্যাব খেয়ে ভাইয়া নিজের বাসা বানিয়ে নিয়েছিল। শিশির হালকা ভেবে বলে, ওহো, কিন্তু তোদের মানে আমাদের বিজনেসের কি হলো? অদ্রিজা বলে, সেটা নীল সামলাচ্ছে। ভাইয়ার এইসবে ইন্টারেস্ট নেই। সে ব্যস্ত তার ল্যাব নিয়ে। জানিস তো ভাইয়া একটু গম্ভীর, কিন্তু তোকে খুব পছন্দ করে। শিশির বলে, ঘোড়ার ডিম দেখেছিস কখনো? অদ্রিজা ভ্রু কুঁচকে বলে, মানে? পাগল নাকি, এটাও আছে? শিশির বলে, ঠিক তেমনি তোর ভাই আমাকে লাইক করে না, শুধু নিজের দায়িত্ব পালন করছে। তার 2টা বউ আছে অলরেডি। অদ্রিজা বলে, ধুর বাজে বকিস না। বউ কোথা থেকে আসবে?
শিশির বাচ্চাদের মতো ফেস করে বলে, জানবি কি করে? তোর বড় ভাবি হচ্ছে তার ল্যাপটপ, আর মেজো কোলমালির 3 নম্বরটা আমি। মাঝে মাঝে মনে হয় আমি উড়ে এসে জুড়ে বসেছি, তাদের সুখের সংসারে আগুন লাগিয়েছি। অদ্রিজা হাহাহা করে হাসে। শিশির বলে, হাসবি না, নয়তো কাঁচামরিচ ছাই মরুভূমির মাঝে রেখে আসবো। একটু পরেই সন্ধ্যা হবে, তখন বসো বই নিয়ে। এই সব সহ্য হয় বল? পিছন থেকে আদ্র বলে, তা কি সহ্য হয় শুনি? আর বাচ্চা মেয়ের মতো বরের গোলামি, শাশুড়ি কথা, ননদের সাথে ঝগড়া। অদ্রিজা বলে, আহ ভাইয়া, শিশির সেটা বলতে চায়নি। আদ্র বলে, আমি শিশির সাথে কথা বলছি, তোর সাথে না। আর শীষ শুনো, তোমাকে ফুল ফ্রিডম দেওয়া হচ্ছে। তুমি তোমার স্বপ্ন পূরণ করার সুযোগ পাচ্ছ। আর কয়টা মেয়ের ভাই এইসব? নিজেকে কি মনে কর অনেক বড় হয়ে গিয়েছো? তোমার বয়সী বা কত যে তুমি সংসার করতে চাও? যেহেতু তুমি আমাদের পরিবারের বউ, তো তোমাকে এই কলেজ অবধি পড়লে হবে না, তোমার গ্রাজুয়েশন শেষ করতে হবে। তারপর যা ইচ্ছে করতে পারো। বলেই নিচে চলে যায়। আদ্র কথাগুলো নোট হয়ে বলেছে, যার কারণে শিশির না পেয়ে কেঁদে দেয়। অদ্রিজা কি বলবে? সে শিশিরকে কিছু বলতে চাইলে শিশির বলে, তুই যা, আমাকে একা থাকতে দে। সন্ধ্যা হয়ে গেছে। শিশির এখনো সেই ছাদের দোলনায় বসে আছে। ঠান্ডা বাতাসে চুলগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে উঠছে। মনটা আজ ভীষণ খারাপ। শিশিরকে এখনো রুমে আসতে না দেখে আদ্র নিচে নামে দেখে শিশির নেই। অদ্রিজাকে জিজ্ঞেস করলে অদ্রিজা বলে, শিশির এখনো হয়তো ছাদেই। আর তুই যা বলেছিস ঠিক বলেছিস, কিন্তু এইভাবে না বললেও পারতি। আদ্র কিছু না বলে পা বাড়ায় ছাদের দিকে, কিন্তু উপরে উঠতেই দেখে শিশির রুমে ঢুকছে। আদ্র রুমে গিয়ে দেখে শিশির চুপচাপ নিজের মতো পড়তে বসে পড়ে। আদ্র খোঁচা মেরে বলে, বাঁ হাত কি, সূর্য কোন দিকে উঠেছে? শিশির কিছু বলতে চেয়েও বলে না, নিজের মতো পড়ায় মনোযোগ দেয়। প্রতিদিন রাতের মতো আদ্র দুধের গ্লাস এগিয়ে দিলে সেটা একবারে ফিনিশ করে ফেলে। রাত 2টা বাজতেই আদ্রের বলার আগে বই রেখে ঘুমোতে চলে যায়। কিন্তু মাঝে কোলবালিশরা আজ শিশিরই দেয়। আদ্র বুঝতে পারছে আজ হয়তো একটু না বেশি রোদ হয়ে গেছে। মেয়েটা তার হালকা ঝাড়ি সহ্য করতে পারে না। যখন সে তার বন্য হিংস্র রাক্ষসের দিকটা দেখবে তখন কি করবে? আদ্র ল্যাপটপটা সাইডে রেখে বিছানায় যায়। আর বলি, শীষ, তুমি এখনো ছোট, তো একজনের প্রশ্ন, শীষ কেমন নাম? ভাই, এটা আদ্র ডাকে শিশিরকে, আশা করি উত্তর পেয়ে গেছো। শিশির উঠে বসে আর হালকা জোর গলায় বলে, হ্যাঁ জানি আমি ছোট, আমার সংসার করার বয়স হয়নি। আর আপনি ঠিকই বলেছেন, এত সুযোগ কে পায়? তাই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছি। হয়েছে বলেই শুয়ে পড়ে। আদ্র তো অবাকের আগে শিশির তার সাথে কথা বলেছে, বেশ এগিয়ে বলেছে, কিন্তু আজ তার চোখ মুখে রাগ ছিল না, ছিল একটা স্বাভিমান। আদ্র ভাবে তার পিচ্ছি বউটাকে একটু রাগালে মন্দ হয় না। তাই ল্যাপটপ নিয়ে এসন করে ফুল সাউন্ডে গান প্লে করে দেয়। শিশির বিরক্ত হয়ে উঠে সোজা বারান্দায় চলে যায় আর বারান্দার দরজাটা ঠাসাস করে খুব জুড়ে লাগায়। আদ্রের পেট ফেটে হাসি আসছে, কিন্তু তার নিজেকে কন্ট্রোল করে। অনেক সময় হয়ে যায় কিন্তু শিশির রুমে আসে না। আদ্র রুম থেকে বারান্দায় গিয়ে দেখে শিশির ঘুমিয়ে গেছে দোলনায়। তা দেখে মুচকি হাসি দিয়ে শিশিরকে কোলে তুলে নেয়। আদ্র শিশিরকে বেরিয়ে শুয়ে দেয়। শিশিরের সামনে কাটা চুলগুলো মুখটা ঢেকে রেখেছে। আদ্র তা দেখে সরিয়ে কানের পিঠে গুজে দেয় আর কপালে একটা কিস দিয়ে বলে, সরি শীষ, এখনো আমি চাইলে তোমাকে আমার সাথে জড়াতে পারবো না, কিছুটা সময় লাগবে। নতুন করে আমার জীবনে বাচ্চার আলো নিয়ে এসেছো তুমি। তোমাকে আমি হারাতে পারবে না। ভালোবাসি আমার এই শিশিরকে, আমার ভোরের শিশির। তখনই আদ্রের ফোনে কেউ কল দেয়। আর আদ্র বেরিয়ে যায়। অন্ধকারে ঘেরা ব্যস্ত শহরে আজ বৃষ্টির প্রতিটা ফোঁটার শব্দ স্পষ্ট। অন্ধকার রুমে চেয়ারে গাত পা বাঁধা অবস্থা বসে আছে রিফাত। আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর কিংবদন্তি এক মাফিয়া, যার মনে না আছে কোনো মায়া দয়া, না আছে কোনো রকম আবেগ। এমন কোনো খারাপ কাজ নেই যে সে করেনি। তার সামনেই কালো রেনকোট হাতে কালো গ্লাস পরে বসে আছে একজন
রেইনকোট পরা ব্যক্তিটা হাতের ইশারা করতেই একটা লোক এসে পানি ছুঁড়ে মারে রিফাতের মুখে। সাথে সাথে রুমের লাইট অন হয়। রিফাতের হুঁশ আসতেই নিজেকে বাধা অবস্থায় দেখে চমকে যায়, কারণ সে তার নিজের এক ক্লায়েন্টকে এজ দিয়ে দিতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই কেউ তার ঘাড়ে কিছু পুশ করে আর রিফাতের কিছু মনে নেই। রিফাত বলে, আগুন নিয়ে খেলতে আসিস না, পড়ে যাবি। কোট পরা ব্যক্তিটা রিফাতের পায়ে গুলি মারে ব্যথায় চিৎকার করে উঠে ব্যক্তিটা বলে, আগুন নিয়ে না, রক্ত দিয়ে হোলি উৎসব পালন করব। সোহেল রহমান তোর বসো কোথায়? রিফাত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তার খবর তুই কখনো জানবি না, আমাকে ছেড়ে দে। কোটপা ব্যক্তিটা বলে, তোকে জানে মেরে ছেড়ে দিব। বলেই আরেকটা গুলি করতে আসলে। রিফাত বলে, তোর বাবার মতো তুই মরবি আদ্র। আদ্র কিছু না ভেবেই রিফাতের মুখে গানটা ঢুকিয়ে সুর করে দেয়, আর লাথি দিয়ে চেয়ারটা ফেলে দিয়ে বলে, আমি আমার বাবার মতো এত ভালো না। আমি যে কতটা হিংস্র তোদের ধারণা নেই। অফিসার। আর সাথে সাথে একটা সিআইডি অফিসার এগিয়ে আসে। আদ্রকে স্যালুট দিয়ে বলে, জি স্যার। আদ্র বলে, লাশটা যেন সেই জায়গায় পাওয়া যায় যেখানে আমাদের অফিসারের লাশ পাওয়া গিয়েছে। বলেই আদ্র বেরিয়ে যায়। আদ্র একজন সিক্রেট সিআইডি অফিসার। নিজের বাবার অ্যাক্সিডেন্টটা যে খুন ছিল সেটা বুঝতে আদ্রের বেশি টাইম লাগেনি, কারণ তার কিছু সময় আগেই তার সাথে আদ্রের কথা হয়েছিল। আদ্রের ওর বাবার যে ট্রাকের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা সামনে থেকে না বরং পিছন থেকে আসে। আইন আদ্র নিজ হাতে নিতে চায়নি, তাই নিজেই আইনের একজন অন্যতম অফিসার হয়ে যায়। কালকে রাতে রিফাতে কিছু লোক আদ্রের বাসায় লুকিয়ে আসে, আদ্র টের পেয়ে যায়, আর তখনই সেই সময় শিশির চলে আসে আর বাধ্য হয়ে আদ্র ওদের ছেড়ে দেয়। শিশির এতটাই ভয় পেয়ে গিয়েছিল সে সেখানেই সেন্স হারায়। যদি শিশির না আসতো তাহলে ওদের মৃত্যু নিশ্চিত ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে শিশির হাই তুলছে, তখনই আদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর বলে, মুখে মাছি ঢুকবে। আর শিশির সাথে সাথে ঠিকঠাক হয়ে বসে। আদ্রকে বলে, আমি আমাদের বাসায় যাব। আদ্র চুলগুলো মুছতে মুছতে বলে, কোনো দরকার নেই। শিশির বলে, আমি যাব মানে যাব। আপনার সাথে আমি থাকবো না, আপনার সাথে থাকা সম্ভব না। আদ্র তলাটা ফ্লোরে ছুঁড়ে মারে আর শিশিরের কাছে এসে দুই গাল চেপে ধরে বলে, না মানে না। আর এখন চাইলে তুমি কিছু বলতে পারবে না, তোমার উপর আমার সব অধিকার আছে। আমি তোমার হাজবেন্ড, তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে, না চাইলেও। শিশির আদ্রের হাত ছাড়িয়ে বলে, শুধু দায়িত্বের চাপে পড়ে আপনার এইসব করতে হবে না। আর কিছু বলতে যাবে তখনই আদ্র শিশিরের গালে একটা কিস দিয়ে বলে, দায়িত্বের চাপে না, নিজের বউয়ের ভালোর জন্য সব করতে রাজি। এখন যাও তো সোনা, গিয়ে রেডি হয়ে পড়তে বসো, কলেজে যেতে হবে তো। শিশির অবাক হয়ে তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্র বলে, বেশি রোমান্টিক হয়ে গেছি তাই? তুমি তো বলো আমি নিরামিষ বর। দাঁড়াও। একটু গম্ভীর ভাব নিয়ে আদ্র আবার বলে, যাও 10 মিনিট টাইম। শিশির পাশে থাকা বালিশটা নিয়ে আদ্রেকে 2-3টে মেরে বকতে বকতে ওয়াশরুম যাচ্ছে। হারামি, ফাজিল, আদ্র নামক অভদ্র বাদার, আমি আজই চলে যাব, থাকবো না। একটা নতুন বর খুঁজে বিয়ে করে নিব। আর আমার বিয়েতে আপনাকে থালা বাসন ধোয়ার দায়িত্ব দিব। আদ্র পিছন থেকে বলে, শিশু মাথা মোটা জানতাম, আমার মাথা মোটা আগে জানতাম না। তোমার একবার বিয়ে হয়ে গেছে, আবার কেন বিয়ে করবে? শিশির ওয়াশরুমের দরজা খুলে মাথাটা হালকা বের করে বলে, ওই যে কথায় আছে না, ফোন আর বিয়ে একটু দেরি করে করলে ভালোটা পাওয়া যায়। তাই ভালো একটা ভাষণের জন্য আবার বিয়ে করব। আদ্র বলে, মাসে মাসে আপডেট দিলেই হয়। শিশির বলে, অসভ্য একটা। শিশির ফ্রেশ হয়ে এসে দেখে আদ্র বারান্দায় দাঁড়ানো, কথা বলছে কারো সাথে। আদ্র শিশিরকে দেখে কল কেটে দেয়, পরে শিশিরকে জ্বালানোর জন্য একটু অ্যাক্টিং করে ফোনে কথা বলার। হ্যাঁ বেবি হ্যাঁ, শিশির এখন নেই, তুমি বলতে পারো। কথাগুলো বেশ জুড়ে বলে আদ্র।
শিশির বেবি কথাটা শুনে চমকে উঠে, এর মানে সত্যি আদ্রের সাথে কারো চক্কর চলছে। সে সোজা দৌড়ে গিয়ে দাঁড়ায় বারান্দা দরজার পাশে। আদ্র শিশিরের ওড়না দেখে মুচকি হাসে আর বলে, আরে না, শিশলি না, আমি তোমাকেই ভালোবাসি। ওকে তো এইভাবেই। তখনই শিশির গিয়ে আদ্রের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আদ্র বলে, এই এই কি করছো, আমাকে আমার ফোন দাও। শিশির রেগে আদ্রের চুল টেনে ধরে বলে, বেবি না, দাঁড়াও আমিও দেখি কোন বেবি। আদ্রের মনে হচ্ছে চুলগুলো বুঝিয়েই গেল। শিশির ফোনের দিকে তাকিয়ে দেখে না কে নেই, এর মানে আদ্র তার সাথে মজা করছিল। তার অনুভূতিগুলো কি শুধুই মজার ছলে দেখে। শিশিরের কান্না আসছে, আদ্রের হাতে ফোনটা দিয়ে সোজা রুমে চলে আসে। বিছানার এক কোনায় এসে মাথায় চিরুনি করছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আদ্র এখন এটা খুঁজে চলছে যে শিশির কান্না কেন করছে। আর শিশিরকে কান্না করতে দেখে আদ্রের মেজাজ বিগড়ে যায়। শিশিরকে বলে, এই সবের মানে কি? কি এমন করেছি? শিশির চুপ। আদ্র নিজেকে কন্ট্রোল করে বলে, আমাকে রাগিও না শিশির। শিশির এইবার রেগে যায়। আদ্রের কল্যাণ ধরে আদ্র তখন শিশিরকে ধাক্কা দেয়। শিশির তার সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আদ্র শিশিরকে দাঁড় করিয়ে রেগে গায়ে হাত তুলতে গিয়ে থেমে যায়। তা দেখে শিশির বলে, কি করেছেন মানে? বুঝেন না? বুঝবেন কিভাবে? প্রতিনিয়ত তো আমার অনুভূতিগুলো নিয়ে মজা করে যাচ্ছেন। আপনার কাছে কি এমন চেয়েছি? একটু অ্যাটেনশন, একটু কেয়ার। এতে আমার তো অনেক বড় পাপ হয়ে গেছে। আর আজকে তো আপনি অতিরিক্ত করেছেন, গায়ে হাত তুলতে এসেছেন। অনেক হয়েছে, আমি আর পারবো না। বলেই আদ্রকে পাশ কাটিয়ে চলে যায়। আর আদ্র ভাবছে রাগে বসে হয়তো বেশি বেশি করে ফেলেছে। এখন নিজের খারাপ লাগছে। শিশির নিচে নেমে সোজা আদ্রের আম্মুর কাছে গিয়ে বলে, আমি বাসায় যাব। আদ্রের মা, চাচি, অদ্রিজা, নীল সবাই শিশিরকে দেখে আটকে উঠে একে তো কান্না করছে, তার উপর রেগে আছে। আদ্রের মা বলে, কি হয়েছে শিশির? আদ্র কিছু বলেছে? শিশির বলে, আমি কিছু জানি না, আমি এখন বাসায় যাব। আদ্র নিচে নামতে নামতে বলে, বাসায় থেকে এক পা বের করে দেখ, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শিশির আগে চোখ মুখ কিছু বন্ধ করে বলে, আমি যাব মানে যাব। এই মানুষটার সাথে থাকা সম্ভব না। আদ্রের মা বলে, আচ্ছা বাবা যাস, এখন বরং কিছু খেয়ে নে। শিশির বলে, না আমি এখনই যাব। নীল ভাইয়াকে বলো আমাকে দিয়ে আসতে। আদ্র বলে, নীল তোমার মতো ফালতু আদায়রা ঘুরে না, ওর অফিস আছে। আদ্রের মা আদ্রের দিকে চোখ রাঙিয়ে বলে, তুই একদম চুপ। শিশির মা একটু কিছু মুখে দে। শিশির বলে, না আমি এখনই বাসায় যাব। আদ্র রেগে বাসা থেকে বেরিয়ে যায়। পরে শিশিরও বাসায় চলে আসে। শিশিরের মা শিশিরকে দেখে খুব খুশি, কিন্তু মেয়ের মুখটা একদম শুকিয়ে গেছে। শিশির কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। আর নীল বেচারা সেখানেই দাঁড়িয়ে আছে। শিশিরের মা বলে, আসো বাবা, ভেতরে আসো। আদ্র কোথায়? কিছু হয়েছে? নীল ভেতরে এসে বসে বলে, না আন্টি, একটু ঝগড়া। এক গ্লাস পানি। শিশিরের মা একটা সার্ভেন্টকে ডেকে চা কফি ব্যবস্থা করতে বলে আর নীলকে বলে, আরে আরে আজকে আর যেতে দিচ্ছি না, বিকেলে যাবে। নীল অনেক বুঝিয়ে সুঝিয়ে চলে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু শিশির রুম থেকে বের হয়নি। তার মা অনেক ডেকেছে, খেতে সে না করে দিয়েছে। তার মা ভালো করেই জানে শিশির যেটা বলে সেটা করেই দম নেয়। রুম অন্ধকার করে বসে আছে। মাঝে মাঝে মশা দুই একটা কামড় দিচ্ছে আর সাথে হিরো আলমের গান শোনাচ্ছে। শিশির বলে, দেখ মশা, রক্তখানি খাই, এটা তোদের হক, কিন্তু এই হিরো আলমের মতো গান গাচ্ছিস কেন? রাত 10টার দিকে শিশিরের বাবা আসে অফিস থেকে। রুমে করা নাড়তে বাধ্য মেয়ের মতো গিয়ে দরজা খুলে দেয় আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, বাবা আমি যাব না আর ওই বাসায়, আমি তোমার কাছেই থাকবো। শিশিরের বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তোর যতদিন ইচ্ছে হয় থাক। কে বলেছে যেতে? হিমুশি কখন থেকে বলছে আব্বুর সাথে কথা হয়নি, একবার ছোট বোনটার সাথে দেখা তো করবি।
স্কুল থেকে ফিরে খায়নি তুই খাসনি দেখি, এখন নিচে চল একসাথে খাবো। শিশির চোখের পানি মুছে বলে চলো। মা বাবা ছোট বোনকে পেয়ে ভুলেই গেছো আদ্রের কথা। রুমে এসে অদ্রিজার ফোনে ভিডিও কল দেয় শিশির। অদ্রিজা সবাই বসে বসে ড্রয়িং রুমে কথা বলছিল শিশির আর আদ্রকে নিয়ে। বাসাটা কেমন ছন্দছাড়া পাইলের মতো লাগছে। শিশির আর অদ্রিজা মাতিয়ে রাখতো বাসাটা এই কয়দিন। শিশিরের ফোন পেয়ে সাথে সাথে নীলের মা বলে, এই শিশির এত রাগ কেন? আজ গিয়েছিস, কাল থেকে পরশু চলে আসবি। তুই ছাড়া বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আদ্রের মা বলে, স্বামী স্ত্রীর মাঝে এমন ঝগড়া একটু আদরও লেগেই থাকে। শিশির বলে, তোমার ছেলে আমার হাজবেন্ড না টিচার বলো টিচার। আর আমি আসবো না। থাকো তোমরা তোমাদের এই হিটলার ছেলের সাথে। অদ্রিজা বলে, ওই যে যে ভাইয়া বের হয়েছে এখনো বাসায় ফেরেনি। শিশির কিছু বলে না চুপচাপ। তখনই নীল বলে, শিশির কালকে ঘুরতে যাবে? কলেজ শেষে? শিশির হালকা ভেবে বলে, না, আমি যাব না। তোমরা যাও। অদ্রিজা বলে, এত রাগ কই থেকে আসে? শিশির ভেঙচি কেটে বলে, যেখান থেকে তোর ভাই উদয় হয়। তখনই আদ্র বাসায় আসে। সবাইকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে এখানে? অদ্রিজা এসে আদ্রের হাতে ফোনটা দিয়ে বলে, তোর বউয়ের সাথে কথা বলে রাগ ভাঙা। আদ্র তাকিয়ে দেখে শিশির কলে। আদ্র কিছু বলতে যাবে তার আগেই শিশির কল কেটে দেয়। আদ্র আনমনে বলে, যা বাবা, কল কেটে দিল। আদ্রের মা বলে, দেখ আদ্র শিশিরকে বাসায় নিয়ে আসবি তুই কিভাবে আমি জানি না। আদ্র উপরে উঠতে উঠতে বলল, কেন নিয়ে আসতে যাব আমি? যেতে নিষেধ করেছিলাম। এবার যেভাবে গিয়েছে সেভাবেই আসবে, আমি কাউকে নিয়ে আসতে যাব না। সবার মাথায় হাত দুইটাই ঘাটতারা। শিশির আজকে ফ্রি কেউ পড়তে বসতে বলেনি, কিন্তু আদ্রকে অনেক মিস করছে। আবার সকালের কথা মনে পড়তেই লাগে খুবই শেষ। শিশির মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে গ্রুপে কথা বলছিল, তখনই একটা মেসেজ আসে দেখে আদ্র মেসেজ দিয়েছে, এত রাতে অনলাইনে কি? আর আজ পড়তে বসেছিল বলে তো মনে হয় না। ডিনার করেছো? মানে কি? কই সরি বলবে তা না। দিলাম ব্লক করে হারামি ফাজিল, শুধু আছে ওই পড়া নিয়ে। অন্যদিকে আদ্র অবাক থেকে ব্লক করে দিল। এই মেয়ে তো তার থেকে বেশি জেদি। কলেজে এসে ইচ্ছে মতো শিশির আড্ডা দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ড মিমি, আর সাথে আছে অদ্রিজা। মিমি বলে, তা তুই যে জিজুকে ব্লক করলে তোকে কিছু বলবে না? শিশির চিপস খেতে খেতে বলে, তাতে আমার কি, আর আমার থাকা না থাকাতে ওই হিটের কিছু যায় আসে না। শুধু আছে পড়া নিয়ে। আচ্ছা তোরাই বল, বিয়ে হয়েছে কোথায়, আমাকে এদিক সেদিক যাবে, হাতে হাত রেখে ঘুরবে। তার নেশা আছে পড়া নিয়ে। সারাদিন একটা কল অবধি দেয় না। সে আমার হাজবেন্ড না টিচার। অদ্রিজা বলে, চুপ কর। শিশির বলে, কেন? কেন? আমি তোকে ভয় পাই? আর আমি যাব না, তোর ভাইয়ের সাথে থাকবো না। অদ্রিজা মাথায় হাত দেয়। আর তখনই কেউ শিশিরকে কোলে তুলে নেয়। শিশির সাথে সাথে আঁকড়ে ধরে সে ব্যক্তিকে। শিশির তাকিয়ে দেখে আদ্র। এর জন্যই তখন অদ্রিজা শিশিরকে চুপ করতে বলেছিল। আদ্র কি মনে করে পিছনে তাকিয়ে অদ্রিজাকে বলে, কলেজ শেষে গাড়ি পাঠিয়ে দিব, সোজা বাসায় চলে আসবি। অদ্রিজা মাথা দোলায়। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে। আর শিশির কই মাছের মতো ছটফট করছে। আদ্র বিরক্ত হয়ে বলে, এত ছটফট কেন করছো? মেরে ফেলবো নাকি তোমাকে? শিশির কোনো কথাই বলছে না। আদ্র শিশিরকে গাড়িতে বসালে সে নেমে যেতে চাইলে দেয় এক রাম ধমক। এই, চুপচাপ বসে থাকো, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। ভালোভাবে বললে তো কথা কানে যায় না। আবার হিটলার বলো। শিশির এইবার কেঁদেই দিয়েছে। আদ্রতা দেখে দুই আঙুল দিয়ে কপাল চেপে ধরে বলে, তোমাকে কিছু বলাই বেকার। আর কোথায় কেথায় নেকা কান্না করবা না। শিশির বলে, আপনি ভালো ছিলেন কোন দিন?
আর মাই চোখ ইজ মাই চোখ, মাই কান্না ইজ মাই কান্না, যা খুশি করব। আপনার কি? আপনি তো পারেনই এই বকা দিতে আর হিটলার গিরি করতে। আদ্র হাসছে শিশিরের কাহিনী দেখে। মনে হচ্ছে একটা ছোট বাচ্চা চকলেটের জন্য কান্না করছে আর খেলনার জন্য নালিশ করছে। আদ্র গাড়ির ডোর লক করে ড্রাইভিং সিটে বসে আর শিশিরের সিট বেল্ট বেঁধে দিয়ে বলে, কান্না বন্ধ কর। শিশির কিছু বলে না, চুপচাপ। কিছু সময় যেতেই আদ্র বলে, কালকে রাতে বল কেন করছো? শিশির কিছু বলে না, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। আদ্র তা দেখে বলে, কি গো, কথা বলবে না? শিশির তার চুপ। আদ্র মনে মনে বলছে, এই পিচ্ছি মেয়ের জন্য আদ্র তুই কি থেকে কি হয়ে গিয়েছিস। এখন এই পিচ্ছির রাগ কিভাবে ভাঙতে হবে সেটা ভাব। যেই প্ল্যানিং করছিস সেটা কাজে লাগলেই হয়। অনেক সময় পর একটা পার্কের পাশে গাড়ি থামি। শিশির চারদিকে চোখ বোলাচ্ছে। আদ্র শিশিরকে গাড়িতে থেকে নামতে বলে। শিশির বেঞ্চি কেটে গাড়ি থেকে নেমে যায়। আদ্র শিশিরের হাত ধরতে আসলে শিশির হাত মুড় করে ফেলে। তখনই একটা পান্ডার গেটাপে একটা মেয়ে আসে। আর একটা নীল চিরকুট আর গোলাপ দিয়ে যায় শিশিরের হাতে। সেখানে খুব সুন্দর করে লেখা সারি। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। পিছনে তাকিয়ে দেখে আদ্র নেই, কোথায় গেল। আবার সামনে তাকাতেই হঠাৎ করে কেউ শিশিরের চোখ বেঁধে দেয়। কিন্তু শিশির আদ্রের গায়ের পারফিউমের ঘ্রাণেই বুঝে যায় এটা আদ্র। সব কেমন চুপচাপ। আর আশেপাশে কাউকে ফিলও করছে না শিশির। এই রে, আমাকে ফেলে আবার চলে যায়নি তো। তাই নিজের চোখের বাঁধন খুলে সামনে তাকিয়ে অবাক। কি দেখছি আমি, স্বপ্ন? আদ্র কিছু ছোট বাচ্চাদের মতো ঘাসে হাঁটু গেড়ে বসে আছে কানে ধরে। আর সাথে রয়েছে এক এক অ্যানিমেশনের কস্টিউম পরা অনেক লোক। শিশির এবার ফিক করে হেসে দেয়। আদ্র বুকের বাপাশে হাত দিয়ে বলে, হাই। শিশির অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আদ্র উঠে দাঁড়ায় আর শিশিরের সামনে এসে হাতটা ধরে প্রপোজ চাইলে বসে। শিশির শুধু আদ্রকে দেখছে। আদ্র শিশিরের হাতে চুমু খেয়ে বলে, জানো তো শেষ কালকের ওই ঘটনার পর নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমার এই ছোট বউটাকে বকে দিয়েছি। তার জন্য সরি গো। আর একটা জিনিস বলেই নিজের পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে আর শিশিরের হাতে পরিয়ে দিয়ে বলে, আমি কখনো মুখে বলবো না ভালোবাসি। সেটা তোমাকে বুঝে নিতে হবে, আমি তোমাকে ভালোবাসি। শিশির অবাক চোখে তাকিয়ে আছে, এটা কি আদৌ আদৌ? আমি চোখ বন্ধ করে ফেললাম। সারা শরীর মৃদু কম্পিত হচ্ছে আমার। ওনারা প্রতিটা কথা আমার মনে ঠিক কতটা গভীরে গিয়ে লেগেছে তা ভাষা বলা মুশকিল। নিজের চোখ, কান, অনুভূতি কোনো কিছুকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, এটা কি কোনো স্বপ্ন? ঘুম ভাঙলেই কি সব শেষ? যদি এমনটা হয়, আমি চাই না কখনো এই ঘুম ভাঙুক। নিজের হাজবেন্ডের কাছ থেকে এরকম লাভ কনফেশন পাওয়া যে কোনো মেয়ের কাছে এই আকাশে সেই থালার মতো চারটা হাতে পাওয়ার মতো। ওনার প্রতিটা শব্দের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি। আমার এরকম মনে হচ্ছে আমি কোন স্বপ্নের রাজ্যে আছি। উনি দাঁড়িয়ে আমার চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বললেন, কি হলো? কিছু বলছো না যে? আমি সরিয়ে দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। আমি কি বলবো? আমার সব কথা গলাতেই ইলিশ মাছের কাটার মতো আটকে গেছে। আমি ভাবতেও পারিনি আজকে এমন কিছু হবে। যদি জানতাম এমন রাগ দেখলে হিটলারটা এমন কিছু করবে তাহলে কত আগেই রাগ দেখাতাম। উনি মুচকি হেসে বললেন, আচ্ছা, কিছু বলতে হবে না। জাস্ট ওয়েট আ মিনিট। কিন্তু এত সুখ আর চাইল কই? হঠাৎ করে থামকা আওয়াজে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। হাতটা আপনা আপনি পেটে চলে যায়, প্রচুর চিন চিন ধরে ব্যথা করছে। সবাই এদিক সেদিক ছুটাছুটি করতে লাগে। আমার হাত দিতেই তরল জাতীয় কিছু অনুভব হয়, চোখের সামনে আনতেই দেখি রক্ত। সাদা জামাটা মুহূর্তে ধারণ করছে কৃষ্ণচূড়া ফুলের সাদা লালা ফুলের পাপড়িটার মতো। আদ্রের দিকে তাকিয়ে দেখি তার চোখ বেয়ে পানি পড়ছে। নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ার আগেই আদ্র আমাকে ধরে ফেলে। ধীরে ধীরে তার গালে আমার হাতে স্পর্শ করার পর চারদিক কেমন অন্ধকার হয়ে যায়। আচ্ছা, এটাই কি ছিল আমাদের শেষ দেখা? সবই তো ঠিক ছিল, কিন্তু এখন নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদ্রের। হুশ আসতেই শিশিরকে কোলে তুলে গাড়ির দিকে পা বাড়ায়।
আর শিশিরকে ডাকতে লাগে। এই শীষ চোখ খুলো। শীষ দেখ, এই যে আমি। শীষ। হসপিটালে সবাই উপস্থিত থাকলেও আদ্রের কোনো আতাপাতা নেই। সবাই শিশিরের জন্য দোয়া করছে, কিন্তু ডক্টর বলেছে শিশিরের অবস্থা অনেক খারাপ। নীল বারবার আদ্রকে কল দিচ্ছে। অপরদিকে ইচ্ছেমতো করে মারছে আদ্র সেই ব্যক্তিকে যে গুলিটা করেছিল। সিসিটিভি ফুটেজ দেখে 4 ঘন্টার মাঝে সেই স্নাইপারকে খুঁজে বের করে ফেলে আদ্র। চোখ মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর এক রাগ। এক অফিসার থেকে বন্দুক নিয়ে সোজা গুলি করে মাথায়। মুহূর্তেই সে ব্যক্তি নিজের শেষ নিঃশ্বাস ফেলে পাশে থাকা ছুরিটা নিয়ে একটা দিয়ে সে ব্যক্তির গলা কেটে দেয় আদ্র। এতেও যেন তার শান্তি হলো না। ছুরিটা সোজা হৃদয় বরাবর ঢুকিয়ে দেয়। অফিসাররা শুধু নীরব দর্শক হিসেবে দেখছে। আদ্র বলে, সরেন, তোর এইসব কাজ করার আগে ভাবা উচিত ছিল। এখন তুই যেই প্রান্তেই থাকিস তোকে জানি না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। আর সোজা সেখান থেকে বেরিয়ে যায় আদ্র। এতটা হিংস্রতা তার মাঝে শিশিরের সাথে দেখা হওয়ার পর আর দেখা যায়নি। আজ আবার সেই হিংস্রতায় মত্ত হয়েছে আদ্র। থেমে গেছে সময়। একরকম নিভে গেছে নিজের বেঁচে থাকার আলো আদ্রের। সবার সাথে সাথে বেড়ে উঠলেও কখনোই শিশিরের সাথে হয়ে ওঠা হবে না। তবে একদিন শিশিরের মায়া মাখানো রোদের ঝিলিকে ঝলকে উঠবে কৃষ্ণচূড়া। উঠবে আবার সেই আদ্রের অন্ধকারাচ্ছন্ন চোখে আলোর আশা। আবার হয়তো না। শিশিরের ভালোবাসাময় এক মুঠো রোদের আলো ছড়িয়ে পড়বে আকাশের প্রতিটি কোণায়। দীর্ঘ রজনীর ঘন অন্ধকার কাটিয়ে আলো ফুটবে। ভোর হবে। জন্ম নেবে নতুন এক ভরসার গল্পের। ভালোবাসায় সেই কৃষ্ণচূড়া ফুলের রঙে রাঙা হবে নতুন রংমহল। সেই দিনটি কি আদৌ আসবে, নাকি অসমাপ্ত গল্পকথায় লেখা হবে আদ্র আর শিশিরের গল্পকথা? আদ্রের কি পারবে আবার তার ভোরের শিশিরের সাথে ভালোবাসায় মত্ত হতে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। তা না হয় সময় বলে দিবে। আদ্রের ফোনটা বেজেই চলেছে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা প্রাইভেট নাম্বার। আদ্র ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে সোহেল বলে, রক্ত দিয়ে হলি খেলবি? বেশ তো, তুই আমার কাছ থেকে একটা পেয়াদাকে মেরে দিয়েছিস আর আমি তোর রানীকে। খেলায় একটা ভাব চলে এসেছে না? আদ্র কিছু না বলে কল কেটে দিয়ে সোজা হসপিটালে চলে আসে। শার্টে রক্তের ছাপ। চোখ মুখ শুকিয়ে আছে। চুলগুলো এলোমেলো। আদ্র এসে দেখে ডক্টর বের হচ্ছে অপারেশন রুম থেকে। আদ্র কাউকে কিছু বলতে না দিয়ে ডক্টরের কাছে এসে শান্ত কণ্ঠে বলে, জানতে চাইবো না শীষ কেমন আছে, শুধু এতটুকু বলবো, যদি আমার বাবার মতো সাদা কাপড়ে মুড়িয়ে ওকে বের করা হয়, বেশি না আপনাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিব। ডক্টর ঢোক গিলে বলে, কি বলছেন মি? আদ্র, নিজেকে শান্ত রাখুন, আমরা আমাদের বেস্টটা দিতে চেষ্টা করব। আদ্র বলে, চেষ্টা না দিতে হবে, আর শিশিও ঠিক হতে হবে মাইন্ড নিট। নীল এসে আদ্রের কাঁধে হাত রাখতেই আদ্র নীলকে ধরে কেঁদে ফেলে। আদ্র আগে কখনো এতটা ভেঙে পড়েনি, আজ তার এমন লাগছে কেন? যেই আদ্র এতটা হিংস্র দুনিয়ার বুকে আছে অসহায়। নীল বলে, আদ্র দেখ, এভাবে ভেঙে পড়লে চলবে। প্রায় 7 ঘন্টা পর ডক্টর হাসি মুখে বেরিয়ে আসে আর বলে, সি ইজ আউট অফ ডেঞ্জার। কালকে সকালের মাঝে পেশেন্টের সেন্স ফিরবে। সবাই একটা শান্তি নিঃশ্বাস নিল। আদ্রের আকাশে আবার রোদের ঝিলিকে ঝলকে উঠছে কৃষ্ণচূড়া। আবার সেই আদ্রের অন্ধকারাচ্ছন্ন চোখে আলোর আশা। শিশিরের ভালোবাসাময় এক মুঠো রোদের আলো ছড়িয়ে পড়ছে আকাশের প্রতিটি কোণায়। মেঘেরাও মেতে উঠেছে বৃষ্টির খেলায়। দীর্ঘ রজনীর ঘন অন্ধকার কাটিয়ে ফুটছে এক নতুন কৃষ্ণচূড়া। ভোর হয়েছে, সূত্রপাত ঘটেছে নতুন এক ভালোবাসার গল্পের। ভালোবাসায় সেই কৃষ্ণচূড়া ফুলের রঙে রাঙানিত নতুন এই ভালোবাসার রংমহল। আদ্রের আবার মত্ত হবে তার ভোরের শিশিরের সাথে ভালোবাসায়। ঘোর কুয়াশা কাটিয়ে রোদের প্রথম কিরণ এসে পড়বে তার ভোরের শিশিরের মুখ পানে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় শিশির। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। পেটে ব্যথা করছে। পাশে তাকাতেই দেখে আদ্র শিশিরের হাত ধরে ঘুমিয়ে আছে। হসপিটালে সবাই থাকতে চাইলে আদ্র বারণ করে, পরে নিয়ে সবাইকে নিয়ে বাসায় চলে যায়। সারা রাত জেগেছিল আদ্র কখন শিশির চোখ খুলবে তার সাথে দুষ্টামি করবে।
শেষ রাতে ঘুমিয়ে পড়ে আদ্র। শিশির একটু মুখ করতেই আদ্র জেগে ওঠে। শিশিরকে দেখে খুশিতে চোখ মুখ ভরে ওঠে। শিশিরের কাছে এসে শিশিরের সারা মুখ চুমুতে ভরিয়ে দেয় আর মাথাটা বুকে রেখে বলে, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। শিশির এইসব বাদ দিয়ে বলে, আমি বেঁচে আছি নাকি মারা গেছি? আদ্র শিশিরের দিকে ছোট ছোট চোখ করে বলে, ইসরুবি তুমি মারা যাবার কেন? বাজে না বকলে ভালো লাগে না, কমন সেন্স নেই? শিশির রাগ করে বলে, আপনি আমাকে বকতেই পারেন, যদি মরে যেতাম ভালো হতো। আদ্র শিশিরের কথা শুনে শিশিরকে বেরিয়ে সরে দিয়ে বাইরে চলে আসে। মেয়েটা কেন বুঝে না সে আদ্রের জন্য কি রাগ হচ্ছে, খুব অসুস্থ শুধু নয় তো, আর জ্বর একটাও বাকি থাকতো না। কিছু না পেয়ে পাশে থাকা চেয়ারটায় লাথি মারে আদ্র। পায়ে অবশ্য নিজেই ব্যথা পায়। আদ্র বলে, ধ্যাত ওই ইসরুবিন তার ছেলেটার সাথে থাকতে থাকতে আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। আহ, আদ্র তোকে পেশেন্স রাখতে হবে, কিন্তু তার আগে বলেই কল দেয় কাউকে। আজ সপ্তাহ খানিক হবে বাসায় ফিরছে শিশির। এখন আর কিঙ্গারুর মতো সারা বাড়ি লাফাতে পারে না বলে তার আফসোস হয়। আদ্র এই কয়েকদিন কোনোরকম পেশার দেয়নি পড়ার আর বা এই সম্বন্ধে কিছুই বলেনি। আদ্র ব্যস্ত ল্যাপটপ নিয়ে আর শিশির বিরক্ত হয়ে তাকিয়ে আছে আদ্রের দিকে। শিশির বলে, না মানে আমাকে বের করছেন কেন? আদ্র ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, মানে? শিশির চোখ মুখ খিচে বন্ধ করে বলে, মানে খুব সোজা, আপনার তো দুইটা বউ ছিল, এই ল্যাপটপ আর গোলমেলিশ। তাহলে আমাকে বিয়ে করার মানে কি? আদ্র ল্যাপটপটা সাইডে রেখে শিশিরের বরাবর এসে বসে বলে, তা তোমাকে বিয়ে করা ঠিক হয়নি? তা অবশ্য ঠিকই বলেছ, তোমার মতো একটা স্টুপিড বউ জুটবে জানলে কখনোই বিয়ে করতাম না। শিশির পাশে থেকে একটা বালিশ নিয়ে আদ্রকে মেরে বলে, আমি ভেবেছিলাম আল্লাহ বরকত করেছে, রহম করেছে, কিন্তু না, আপনি কখনোই ভালো হবেন না। সেদিন কি কিউট করে প্রপোজ করছিলেন আর ওই সময়? আচ্ছা একটা কথা, ওই দিন কি হয়েছিল বা কে বা আমাকে সুর করলো? আদ্রের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে আসে। আদ্র বলে, খবরের মাধ্যমে জানা গিয়েছে সেখানে কিছু সন্ত্রাসী হামলা করেছিল, আর তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। রেস করো, আমি বের হব। শিশিরকে কিছু বলতে না দিয়ে আদ্র চলে যায় তার সিক্রেট অফিসে। আদ্র ঢুকতেই সবাই স্যালুট করে। আদ্র সোজা গিয়ে বসে পড়ে সোহেলের সামনে চেয়ারে। আদ্রকে দেখে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে। তা দেখে আদ্র বলে, তোর এই চোখ আমি তুলে নিব। কি মনে করিস নিজেকে? অনেক চালাক। তোর প্ল্যানিং সব ঠিক ছিল, কিন্তু ভুল করেছিলি। তুই আমাকে কল দিয়ে প্রাইভেট নাম্বার থেকে কল দিয়েছি, কিন্তু যে নাম্বারে কল দিয়েছিলি এটা ডিপার্টমেন্টের অফিসাররা ছাড়া কেউ জানতো না। আর আমি যে বলেছিলাম রক্ত দিয়ে হলি খেলবো, সেটা শুধু অফিসারদেরই জানার কথা। ব্যাস, ওই অফিসার নামক অমানুষরাকে খুঁজে তোকে পেয়ে যাই। তখন তুই নেশায় ব্যস্ত। সোহেল বলে, আমারই ভুল ছিল, সেদিন তোর বউয়ের সাথে তোকে গুলি করে দিলে। আদ্র বাঁকা হাসি দিয়ে বলে, আমি জানতাম এমন কিছুই হবে, তুই অ্যাটাক করবি, কিন্তু সেটা যে শিশিরের উপর তা ভাবতে পারিনি, কারণ এই ব্যাপারে কেউ জানতো না। সোহেল বলে, তুই আমাকে ছেড়ে দে, তারপর দুইজন মিলে এই শহরে রাজ করব। আদ্র বাঁকা হাসি দিয়ে বলে, তাই আগে এটা বল, আমার বাবাকে দোষ করেছিল, তাকে কেন মারলি? সোহেল বলে, তোর বাবা ছিল একজন বিজনেসম্যান, তার সাথে আমার একটা ডিল ছিল। আদ্র বলে, কফি আনাবো, গলা শুকিয়ে গিয়েছে? নাকি বিরিয়ানি অর্ডার করবো, থামলি কেন? সোহেল বলে, তখন শেয়ার মার্কেটে তোর বাবার নাম ডাক অনেক। সেই কোম্পানির সাথে আমার একটা ডিল হয়, তোর বাবাকে বিজনেসের কথা বলে এনে মেরে ফেলতে হবে। ফলে তোর বাবা মারা যাবে, কোম্পানি তখন ডুবতে বসবে, আর শেখ তখন সেটা কিনে নিজে শেয়ার মার্কেটে রাজা হবে। কিন্তু তার আগেই আমি শেখকে মেরে ফেলি, তার কারণে এই শেয়ার মার্কেটে আমার রাজ চলবে। আর কিছু বলতে যাবেন তার আগেই আদ্র সোহেলকে সুট করে দেয়। তারপর আর কি আমার জানতে হবে না। আর এক শহরে দুই রাজা বড্ড বেমানান। এই শহরটাও আমার, এই শহরের রাজাটাও আমি। দেখতে দেখতে কেটে যায় 8 বছর। 2 দিনের পর আদ্র সিআইডি অফিসারের পদ ত্যাগ করে বিজনেসে হাত দেয়। শিশির আজ একজন ফ্যাশন ডিজাইনার।
আর তার জন্য সে আজ একটা অ্যাওয়ার্ডও পাবে। কিন্তু এইসব কিছুর ভিতর শিশিরের কোল আলে করে এসেছে সাদিফ। সাদিফের 2 বছর বয়স। এতটুকু বয়সে বাবার মতো রাগ আর জেদ। নীলের সাথে বিয়ে হয়েছে অদ্রিজার, কারণ আদ্রের মা চায়নি তাদের মেয়ে তাদের থেকে দূরে থাক। ইন দ্য প্রোগ্রাম শিশিরের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। শিশির আদ্রের হাত ধরে স্টেজে গেল। স্টেজে গিয়েও আদ্রের হাত ছাড়েনি। বাসার সবাই উপস্থিত। অদ্রিজার কোলে বসে আছে সাদিফ। অ্যাওয়ার্ড নেওয়ার আগে বলল, আমি কিছু বলতে চাই, তারপর অ্যাওয়ার্ড নেব। জি শিওর। শিশির মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমার লাইফের শ্রেষ্ঠ উপহার আমার হাসবেন্ড মি, আদ্র। এর চেয়ে বড় উপহার কেউ আমাকে কোনোদিন দিতে পারবে না। নেভার। হি ইজ দ্য রিয়েল হিরো অফ মাই লাইফ, মাই লাইফ লাইন। আমি কোনোদিন ভাবিনি আমি একজন ডিজাইনার হব। স্কুলে পড়াকালীন সময়ে আমি ছিলাম নিতান্তই একটা বেপরোয়া স্টুডেন্ট। পড়ালেখা আমার কাছে বরাবরই ছিল ভেজাল। বাসায় থেকে বিয়ের জন্য বলে আমি সব মিলে বাধ্য মেয়ের মতো রাজি হয়ে যাই। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াকালীন আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু আমাদের বিবাহিত জীবন আমার পড়াশোনার মধ্যে আসতে দেয়নি। সংসার, দায়িত্ব, কর্তব্য সবকিছু থেকে আমাকে দূরে রেখেছে। কোনো কিছুর প্রভাব আমার উপর পড়তে দেয়নি। তার চেষ্টায় আজ আমি এখানে, এই স্টেজে, এই পজিশনে। কয়জন হাসবেন্ড চায় তার স্ত্রী শিক্ষিত হোক, সমাজে মাথা উঁচু করে বাঁচুক, চোখের দিকে তাকিয়ে কথা বলুক, নিজের অধিকার আদায় করুক, নিজের ভিতরে ভয়ভীতি দূর করে নিজের মনের কথা বলুক, নিজের স্বপ্নের কথা বলুক, নিজের পরিচিতি গড়ে তুলুক, নিজের একটা আলাদা দুনিয়া গড়ুক, নিজের দুনিয়া প্রসারিত করুক, একজন সার্থক নারী হিসেবে পরিচিতি পাক। আমার হাসবেন্ড করেছে। ইন নাও আই এম হিয়ার। আদ্র এক চোখে তাকিয়ে আছে। আমি আমার পরিবার থেকেও অনেক সাপোর্ট পেয়েছি। আমার বাবাই। সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমি চাই এই অ্যাওয়ার্ড আমার হাসব্যান্ডকে দেওয়া হোক, কারণ এটার মূল্য তো উনি। আদ্র কানে কানে বলে, কি করছো শীষ? শিশির সেটা পাত্তা না দিয়ে বলে, এটা আপনার জন্য। অ্যাওয়ার্ডটা আদ্রের দিকে দিন। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে রোজ সন্ধ্যায় বকে পড়তে বসানোর জন্য। ধন্যবাদ আমার সাথে এতটা পথ চলার জন্য। ধন্যবাদ আমাকে আমি বানানোর জন্য। ধন্যবাদ আমাকে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যেটা আমি নিজের মাঝে দেখতে পাইনি সেটা আমাকে দেখানোর জন্য। আদ্র অ্যাওয়ার্ডটা নিয়ে জড়িয়ে ধরে শিশিরকে। আর সবাই করতালিতে ভরিয়ে দেয়। আদ্রের চোখে আজ খুশি পানি। তার কৃষ্ণবতী আজ বড় হয়ে গিয়েছে, আজ আর সেই ছোট বাচ্চাদের মতো করে কাঁদে না, বরঞ্চ তাকে সামলায়। শিশির কি আদ্রের লুকানো সত্যিটা জানে না? সে জানে, কিন্তু তার সেই হিংস্র আদ্রকে নিজের ভালোবাসার খাঁচায় খুব যত্নে বন্দি করে রেখেছে, যেখান থেকে সেই হিংস্র আদ্র কখনোই বেরিয়ে আসতে পারবে না। আদ্র শিশিরের কানে কানে বলে, কৃষ্ণচূড়া ফুলের মতো ফুটবো তোমার গগনে। সবকিছু পরেই চাইব, শুধুই তোমাকে। ভালোবাসার রংমহল সাজাবো কৃষ্ণচূড়ার রঙে। আমি শুধু চাইবো এই তোমাকে। সমাপ্ত।